আজকের ক্লাসে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে মডেল কোশ্চেন পেপার সেট প্রকাশিত হয়েছে, সেই মডেল কোশ্চেন পেপার সেট থেকে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা অংশীদারি, হিসাব নিকাশ ও সুনামের মূল্যায়ন অর্থাৎ ইউনিট 1 থেকে যতগুলো সাজেশান দেওয়া রয়েছে সমস্ত সাজেশান তার ব্যাখ্যা সহ কিন্তু আমরা আলোচনা করব। আর তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আগামী দিনে অ্যাকাউন্টেন্সির সমস্ত অধ্যায়, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ মডেল কোশ্চেন পেপার যে নিয়ে এসেছে তা থেকে আমরা সমাধান আনব, এবং তোমরা কিন্তু এই পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। 1 নম্বরে দেখো, বর্তমান ভারতীয় অংশীদারি আইন কবে পাশ হয়েছিল? উত্তর হবে 1932 সালে। তাহলে এর আগে কবে আইন ছিল? এর আগে তোমার 1872 সালের চুক্তি আইন অনুযায়ী অংশীদারি কাজকর্মগুলো হতো। 2, ভারতীয় অংশীদারি আইনের 4 নম্বর ধারা অনুযায়ী অংশীদারি কি? অংশীদারি হচ্ছে একটা সম্পর্ক। কারণ 4 নম্বর ধারায় তুমি পাবে যে অংশীদারির সম্পর্কের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা কিন্তু 4 নম্বর ধারাতেই দেয়া রয়েছে। 3, যেসব ব্যক্তি একটি অংশীদারি চুক্তিতে প্রবেশ করে তাদের সম্মিলিতভাবে কি বলা হয়? তাদের সম্মিলিতভাবে একটি ফার্ম বা অংশীদারি ফার্ম বলা হয়। এটাও কিন্তু তুমি 4 নম্বর ধারাতেই পেয়ে যাবে। 4, একটি অংশীদারি কারবারের ন্যূনতম সদস্য সংখ্যা কতজন হয়? উত্তর হবে 2 জন। 5, একটি অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন হয়? উত্তর হবে তোমার 50 জন। কোম্পানি আইন 2013 এর ধারা 464 এবং কোম্পানির নিয়মাবলী রুল 10 অনুযায়ী অংশীদারি ফার্মের সদস্যদের সর্বোচ্চ সংখ্যা 50 জন হয়। এবার যদি 50 জন না থাকে তাহলে তুমি কিন্তু 100 জন অপশান যখন থাকবে, শুধু 100 জন অপশান থাকবে, 100 জন করতে পারবে। 6, যে আইনটি একটি অংশীদারি সর্বোচ্চ সদস্য সংখ্যা নির্ধারণ করে, সেই আইনটি হচ্ছে তোমার কোম্পানির আইন। কারণ একটু আগেই তোমাকে বললাম যে অংশীদারি আইনে সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কোনো নির্দিষ্ট করা নেই। কোম্পানি আইন দ্বারাই 464 নম্বর ধারা অনুযায়ী কোম্পানির আইন দ্বারা এই অংশীদারি কারবারে সর্বোচ্চ সদস্য সংখ্যা নির্ধারিত হয়। 7, অংশীদারি কারবারে একজন অংশীদারকে কীভাবে গণ্য করা হয়? উত্তর হবে একজন প্রিন্সিপাল এবং একজন এজেন্ট উভয়ই। অর্থাৎ আমরা আগেও পড়েছি যে অংশীদারি কারবারে একজন অংশীদার নিজে হচ্ছে মুখ্য ব্যক্তি এবং একে অপরের প্রতিনিধি। 8, যে অংশীদার পর্যাপ্ত মূলধন যোগান দেয়, ফার্মের ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় সক্রিয় অংশীদার। 9, যে অংশীদার মূলধন যোগান দেয় না কিন্তু সকল অংশীদারি পক্ষে বা অংশীদারের পক্ষে ফার্মের ব্যবসা পরিচালনা করে, তাদেরকে বলা হয় কর্মরত অংশীদার। 10, যে অংশীদার মূলধন দেয় কিন্তু ফার্মের ব্যবসার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার। আর তোমাদেরকে বলছি, তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, এই পিডিএফটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু আনসার এবং ব্যাখ্যা সহ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। 11, যে অংশীদার মূলধনও দেয় না, পরিচালনায় অংশগ্রহণ করে না, তার নাম শুধু ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নামমাত্র অংশীদার। 12, ভারতীয় অংশীদারির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উত্তর হবে সকল অংশীদারদের দায় অসীম। 13 প্রশ্নে আমরা চলে যাব। অবসর গ্রহণের পর কোনো অংশীদার মূলধন ফার্মকে ঋণ হিসাবে দিয়ে গেলে বা তার অংশ ফার্মে ঋণ হিসাবে রেখে গেলে তাকে কোন ধরনের অংশীদার বলা হয়? তাকে বলা হয় আপাত অংশীদার। 14, অংশীদারদের মধ্যে সময়কাল সম্পর্কে কোনো চুক্তি না থাকলে তাকে কি বলা হয়? উত্তর হবে ইচ্ছাধীন অংশীদারি কারবার। ঠিক আছে, যে যখন ইচ্ছা তুমি এই কারবার বন্ধ করতে পারো, কেন? নির্দিষ্ট সময় তোমার উল্লেখ করা নেই। 15, যখন একটি অংশীদারি একটি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বিশেষ
অংশীদারি কারবার বলা হয়। 16 অংশীদারি কারবার গঠনের ভিত্তি কী? অংশীদারি কারবার গঠনের ভিত্তি হচ্ছে চুক্তি, আর এই চুক্তি ছাড়া অংশীদারি কারবার কিন্তু গঠিত হতে পারে না। 17 তোমাদেরকে বলে রাখি, যারা এত দূর পর্যন্ত এসেছো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কারণ পর্ষদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এখান থেকে তোমাদের কমন পাওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে, এবং তোমাদের জন্য আমি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আনসার সহ যে ব্যাখ্যা তোমাদের করে দিয়েছি। এরপরে কিন্তু অঙ্ক আসবে, পার্টনারশিপের অঙ্ক, গুডউইলের অঙ্ক, সেইগুলো কিন্তু তোমাদের কিভাবে সংক্ষেপে ছোটোভাবে এক লাইনে করতে পারবে সেগুলোও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একটু পরেই আস্তে আস্তে পাবে। এবং আজকের ক্লাসে আমরা টোটাল এই অধ্যায়টা পূরণ করব। তারপরে আমরা কি করব, কোম্পানির হিসাব নিকাশ আনবো, অ্যাকাউন্টিং ফর রেশিও আনবো। সেই কারণে তোমাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশান আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, আর বন্ধুরা যদি থাকে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখো। 17 এলএলপি এর পূর্ণ রূপ কি? লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, বা পুরো নাম হচ্ছে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। 18 নিচের কোন অংশীদার বা অংশীদারি কারবার অবশ্যই নিবন্ধিত হতে হবে? উত্তর হচ্ছে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার অবশ্যই নিবন্ধিত হতে হবে। তবে এখান থেকে তোমাকে আরেকটা টপিক বলে দিই, যে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার মানে সকলের দায় সীমিত এমন নয়, কিছু অংশীদারের দায় সীমিত, কিছু অংশীদারের দায় অসীম। 19 যে অংশীদারি সদস্যদের কোনো সর্বোচ্চ সীমা থাকে না তাকে বলা হচ্ছে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার। 20 যে অংশীদারি কারবারে একটা পৃথক আইনগত সত্তা আছে তাকে বলা হয় সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার। 21 কোন ধরনের অংশীদারি কারবার চিরস্থায়ী অস্তিত্ব ভোগ করে? উত্তর হচ্ছে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবার একটি চিরন্তন অস্তিত্ব ভোগ করে থাকে। 22 অংশীদারি আইন 1932 কোন অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হচ্ছে সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? কারণ এই ধরনের অংশীদারি কারবার 2008 এলএলপি অ্যাক্ট 2008 দ্বারা নিয়ন্ত্রিত। 23 যে অংশীদারি ফার্মের সাথে সম্পর্ক সাধারণ জনগণের কাছে অজানা, অর্থাৎ কোনো কারবার আছে বলেই, ঠিক আছে, বা কারবারে কোনো অংশীদার আছে বলে জনগণ জানে না, তাকে কি বলা হয়? তাদেরকে বলা হয় গোপন অংশীদার বলা হয়। 24 নিচের কোন বিবৃতিটি সত্য? প্রত্যেক অংশীদার নিজে প্রিন্সিপাল অর্থাৎ মুখ্য ব্যক্তি এবং এজেন্ট একে অপরের প্রতিনিধি, এই বক্তব্যটি কিন্তু সত্য। 25 একটি অংশীদারি ফার্মের ঝুঁকি বহন করে কারা? প্রত্যেকটি অংশীদার ব্যক্তিগত এবং যৌথভাবে কিন্তু ঝুঁকি বহন করে থাকে। 26 একটি সাধারণ অংশীদারি সকল অংশীদারদের দায় কী হয়? সাধারণ অংশীদারি কারবারে প্রত্যেকটা অংশীদারের দায় অসীম হয়, কারণ তাদেরকে ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে দায়বদ্ধ থাকতে হয় কারবারের জন্য। 27 নিচের কোনটি একটি অংশীদার হতে পারে? উত্তর হবে ব্যক্তি, যে কোনো ব্যক্তি হচ্ছে একটি অংশীদারি কারবারের অংশীদার হতে পারে। 28 নিচের কোনটি অংশীদারির সুবিধা নয়? উত্তর হচ্ছে পৃথক আইনগত সত্তা। কেন? কারণ পৃথক আইনগত সত্তা তৈরি করার জন্য নির্দিষ্ট নিয়মকানুন আইনকানুন মেনে চলতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু সমস্ত অংশীদারি কারবারে কিন্তু এই ধরনের সুবিধা পাওয়া যায় না। শুধুমাত্র নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত অংশীদারি কারবারে এই ধরনের সুবিধা কিন্তু পায়। অংশীদারি কারবার নিবন্ধন করা কি বাধ্যতামূলক? উত্তর হচ্ছে না, এটি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। 30 লাভ ক্ষতি বন্টনের হিসাব কোন ধরনের হিসাব? উত্তর হচ্ছে নামিক হিসাব বা নমিনাল অ্যাকাউন্ট। তোমাদেরকে বলে রাখি, যারা এত দূর পর্যন্ত চলে এসেছো তারা অবশ্যই ভিডিওটি প্রথমেই লাইক করে দাও, কারণ তোমাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করছি, প্লাস দেখতেই পাচ্ছ প্রতিটা প্রশ্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগছে, ঠিক আছে? কারণ তোমরা আগের ক্লাসে দেখেছো ওয়াটারমার্ক ছিল, বা পিডিএফ হচ্ছে কি বন্টন করছিল বিভিন্ন সংস্থা, তাদের ওয়াটারমার্ক ছিল, এলোমেলোভাবে সাজানো ছিল, প্রশ্ন ঠিকভাবে ছিল না। কিন্তু এখানে পুরো আমি ক্লিয়ারভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের জন্য ব্যাখ্যা সহ উত্তর সহ করে দিয়েছি। তোমরা অবশ্যই এটার জন্য লাইক দিও, কারণ এর জন্য কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। আর তোমাদেরকে কি আমি এই পিডিএফটাও দিয়ে দেবো, তোমরা যদি হচ্ছে চাও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, এই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দেবো, যাতে পরবর্তীকালে তোমাদের এই পিডিএফটা দেখে পড়তে সুবিধা হয়। 31 প্রশ্ন,
চুক্তির অনুপস্থিতিতে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের ওপর সুদ কত হয়? বছরে 6% কিন্তু ঋণের ওপর সুদ হয়। 32, চুক্তির অনুপস্থিতিতে লাভ এবং ক্ষতি কোন অনুপাতে ভাগ করা হয়? উত্তর হচ্ছে চুক্তি যখন না থাকবে, দেখো প্রত্যেক অংশীদার লাভ হোক ক্ষতি হোক সেটা সমান সমান ভাগ করবে। 33, অংশীদারদের চলতি হিসাব কখন খোলা হয়? চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট তখনই আমরা খুলি যখন মূলধন আমাদের স্থির বা ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা হিসাব নিকাশ রাখি। 34, একটি অংশীদারি ফার্মের মূলধনের ওপর সুদ কি? উত্তর হচ্ছে মুনাফার বন্টন বা বিভাজ্য বন্টন। 35, লাভ ক্ষতি বন্টন হিসাব কার উদ্বৃত্ত দিয়ে প্রস্তুত করা হয়? লাভ ক্ষতি বন্টনের হিসাব লাভ ক্ষতি হিসাব তৈরি করার পরেই তৈরি করা হয়, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যা কিছু প্রফিট আর লস থাকে সেটাই অংশীদারদের মধ্যে বন্টন করে দেয়া হয়। 36, লাভ ক্ষতি বন্টন হিসাব কার অংশ? উত্তর হবে ফাইনাল অ্যাকাউন্ট বা চূড়ান্ত হিসাবের অংশ। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপর ব্যালেন্স শিট। 37, বা অংশীদারি কারবারে যদি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে ব্যালেন্স শিট। 37, ফার্মের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের মূলধনের ওপর সুদ কি? ফার্মের দৃষ্টিকোণ থেকে উত্তর হবে একটি ব্যয়, অর্থাৎ ফার্ম থেকে টাকা অংশীদারদের কাছে চলে যাচ্ছে। 38, ফার্মের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের উত্তোলনের ওপর সুদ কি? উত্তর হবে একটি আয়, কারণ ফার্মের কাছে টাকা আসছে অংশীদারদের কাছ থেকে। কিন্তু 39 এবং 40 এর পুরো বিপরীত প্রশ্ন। অংশীদারদের দৃষ্টিকোণ থেকে অংশীদারদের মূলধনের ওপর সুদ কী হবে? উত্তর হবে একটি আয়, অর্থাৎ অংশীদারদের দিক থেকে মূলধনের ওপর সুদ একটি আয় কেন হচ্ছে? ফার্মের কাছ থেকে টাকা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু অংশীদারদের পকেটে টাকা আসছে। 40, অংশীদারদের দৃষ্টিকোণ থেকে উত্তোলনের ওপর সুদ কী? উত্তর হবে একটি ব্যয়। ফার্মের কাছে টাকা যাচ্ছে ঠিকই, কিন্তু অংশীদারদের পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, এই কারণে অংশীদারদের দিক থেকে দেখতে গেলে এটা ব্যয়। আর আমরা জানি যে কারবার এবং মালিক দুজনে এক নয়, এটাকে বলা হয় বিজনেস এন্টিটি বা পৃথক সত্তা। 41-এ দেখো অঙ্ক আছে, প্রতি মাসের শুরুতে সমপরিমাণ টাকা উত্তোলন করলে সেই উত্তোলনের ওপর সুদ কত সময়ের জন্য গণনা করা হয়? উত্তর হবে 6.5 মাসের জন্য গণনা করা হয়ে থাকে। 42, প্রতি মাসের শেষে যদি সমপরিমাণ অর্থ উত্তোলন করা হয় তাহলে কত মাসের জন্য সুদ গণনা করা হবে? উত্তর হবে 5.5 মাসের জন্য সুদ গণনা করা হবে। 43, অংশীদারদের চলতি হিসাবের জের কী রকম থাকে? উদ্বৃত্ত মানে এখানে জের বলা হচ্ছে, ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, শূন্যও হতে পারে, কিন্তু সর্বদা ডেবিট, সর্বদা ক্রেডিট বা সর্বদা শূন্য কখনোই হয় না। 44, লাভ ক্ষতি বন্টন হিসাবের উদ্বৃত্তকে কি বলা হয়? ডিজিবেবল প্রফিট বা বিভাজ্য লাভ, বা কখনো বন্টনযোগ্য মুনাফাও যদি তোমার অপশানে থাকে তুমি বন্টনযোগ্য মুনাফাও দিতে পারো। 45, ভারতীয় অংশীদারি আইন 1932-এর অধীনে অংশীদারদের দায় কীরূপ? অংশীদারদের দায় হচ্ছে অসীম। কেন? কারণ এদেরকে ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে কারবারের জন্য দায়বদ্ধ থাকতে হয়। 46, অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদাররা কী পেতে পারে? ঋণের ওপর সুদ পেতে পারে, তাও বছরে 6% সুদের হারে। 47, উত্তোলনের হিসাব উদ্বৃত্ত সর্বদা কী হয়? এখানে উদ্বৃত্ত বলতে ব্যালেন্স বা জের বোঝাচ্ছে, তো উত্তোলন বা ড্রয়িংস অ্যাকাউন্টের জের সর্বদাই কিন্তু ডেবিট হয়। 48, একটি অংশীদারি ফার্মের মূলধনের ওপর সুদ কী? মূলধনের ওপর সুদ হচ্ছে ব্যয়। কেন? ওই যে আগেই বললাম, অংশীদারি কারবার থেকে টাকা চলে যাচ্ছে, অংশীদারদের পকেটে ঢুকছে ঠিকই, কিন্তু ফার্মের দিক থেকে দেখতে গেলে টাকাটা খরচ হচ্ছে, ব্যয় বা খরচ। 49, চুক্তির অনুপস্থিতিতে 3 জন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত কত হবে? 1:1:1 হবে। 50, স্থির মূলধন পদ্ধতিতে হিসাব রাখা হলে অংশীদারদের লাভের অংশ কোথায় জমা করা হবে? উত্তর হবে চলতি হিসাব খাতে বা কারেন্ট অ্যাকাউন্টে, কারণ মূলধনকে আমরা ফিক্সড বা স্থির রাখতে চাই, ওটাকে কোনো রকম আমরা পরিবর্তন করতে চাই না। 51, অংশীদারদের চলতি হিসাবের উদ্বৃত্ত কি হয়?
চলতি হিসাবের উদ্বৃত্ত মানে জের, হয় ডেবিট হয়, নয়তো ক্রেডিট হয়, নয়তো শূন্য হতে পারে। ঠিক আছে। 52, অংশীদারদের চলতি হিসাব খোলা হয় যখন মূলধন স্থির পদ্ধতিতে রাখা হয়। একই প্রশ্ন দেখো দুবার কিন্তু রিপিট হলো। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখন তোমরা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো করে ফেলবে, অর্থাৎ যে 3টে ইউনিট আছে অ্যাকাউন্টেন্সির, বিজনেস স্টাডিজের 6টা ইউনিট আছে, 6টা না 7টা, কস্টিং ট্যাক্সেশনের তোমার 2টো করে 4টে ইউনিট আছে, কস্টিংয়ের একটাকে 2টো ভাগ করা রয়েছে, ট্যাক্সটা 2টো আছে, আর ইকোনমিক্স 3টে 6টা ইউনিট আছে। যখন তুমি ইউনিট ভিত্তিক সাজেশনগুলো করে ফেলবে, তখন তোমার কোনো টেস্ট পেপারে কোনো মডেল সেট আটকাবে না। তো আমরা সেটাই চেষ্টা করছি যে অ্যাকাউন্টেন্সির প্রথমে 3টে ইউনিটের সাজেশনগুলো কভার আপ করে দেওয়া যাক। কী থেকে কভার আপ করছি? আমরা সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে প্রশ্ন দিয়েছে সেইগুলো করাচ্ছি, যেখানে কী হবে, তোমার পরীক্ষায় কমন তো আসবেই, প্লাস তুমি মডেল সেটগুলো একটাও তোমার আটকাবে না। তো এরপর আমরা কি করব, 2 অধ্যায় 3 অধ্যায় এইভাবে করব, তারপর আমরা মডেল সেটে যাব। আমরা তাড়াহুড়ো করে মডেল সেটে যাচ্ছি না, আমরা প্রথমে পুরো সিলেবাসটাকে কভার আপ করতে চাইছি, তারপরে কিন্তু আমরা মডেল সেটে যাব। আর আগামীকাল তোমাদের কিন্তু আমি আবার একটা ক্লাস আনতে পারি। তো তোমরা নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখো, বন্ধুদের মধ্যে জানিয়ে দিও, কারণ এইভাবে কিন্তু তোমরা কোনো জায়গায় কোনো ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস পাবে না। আর এই পিডিএফগুলো আমি তোমাদেরকে বারবার বলছি, পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো, সেটা বন্ধুদের মধ্যেও জানিয়ে দিও, কারণ তুমি তো পাবেই, তোমার বন্ধুরা পেলে পরীক্ষায় একে অপরে তোমরা সহযোগিতা করতে পারবে। 54, অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে উত্তোলনের ওপর সুদ কত হবে? উত্তর হচ্ছে কোনো সুদ ধার্য হবে না, কারণ নিয়ম কি বলছে, যদি চুক্তিপত্র না থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং কাউকে দিতে হবে না। 55, দেখো 55 তো অঙ্ক আছে, তোমাদের অঙ্কগুলোর যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো দেখলে তোমাদের মনে হবে যে পরীক্ষায় যেন ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা খুব একটা কঠিন নয়, যে এত ইজিভাবে এত সহজভাবে তোমাদের এই ব্যাখ্যাগুলো দিয়েছি, একটা লাইনে কিন্তু তোমাদের বড় বড় অঙ্ক সমাধান হতে বাধ্য। 55, প্রতি মাসের শুরুতে 2000 টাকা উত্তোলন করা হচ্ছে, সুদের হার বার্ষিক 12%, তাহলে পুরো বছরের সুদ কত হবে? উত্তর তো দেখো 1560, কিন্তু কিভাবে 2000 টাকা করে তুললে, দেখো ব্যাখ্যা কী দিয়েছি, 24,000 টাকা উঠছে, 12% মানে 12/100, আর প্রতি মাসে শুরুতে হলে 6.5 মাস, 6 পূর্ণ 5/12, এক লাইনে অঙ্ক হয়ে গেল 1560। কেন, তুমি 12কে তো 12 দিয়ে ইজি কাটতে পারবে, 6.5-এর নিচে একটা 10 দিয়ে দেবে, বাকি যে টাকাটা পড়েছে 24,000-এর সঙ্গে কাটাকুটি করে নেবে, ক্যালকুলেটর ছাড়া ইজি করা যাবে। 56, প্রতি মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন করলে সুদের হার যদি 10% হয়, পুরো বছরের সুদ কত হবে? উত্তর হচ্ছে 1100। কীভাবে? 2000 টাকা করে তুললে 24,000 টাকা, 10% সুদ মানে 10/100 বা 10%, আর প্রতি মাসের শেষে টাকা তুললে 5.5 মাসের জন্য সুদ গণনা করতে হয়। তো এখান থেকে তুমি পাচ্ছ কত? 1100 টাকা। 37, নিট লাভ হয়েছে 2,10,000 টাকা, কমিশন চার্জের ওপর নিট লাভের ওপর 5% কমিশন হলে পরিমাণ কত হবে? তাহলে ওই যে কমিশন চার্জের পর আফটার চার্জিং করলে কী হয়, 5/105, 10% থাকলে 10/110, 6% থাকলে 6/106। তাহলে এখানে আমরা কি করব, দেখো ব্যাখ্যা একেবারে এক লাইনে, 2,10,000 গুণিতক 5/105, 10,000 টাকা। ঠিক আছে, কোনো অল্টারনেটিভ হবে না, যেমন আছে সেম টু সেম। ঠিক আছে, কোনো অল্টারনেটিভ বিকল্প তোমার করার দরকার নেই, এক্স ধরে করার দরকার নেই। 58, স্থির মূলধন পদ্ধতির অধীনে অংশীদারদের স্থির মূলধনের উদ্বৃত্ত কী হয়? দেখো স্থির মূলধন সবসময় কী হবে, ক্রেডিট হবে। স্থির মূলধন মানে কি, মূলধনকে তো আমরা চেঞ্জ করছি না, আর ক্যাপিটাল কী হয়, ক্রেডিট হয়, কারণ ক্যাপিটাল তো একটা দায়। ঠিক আছে। 59, অংশীদারদের চলতি হিসাব কোন ধরনের হিসাব? উত্তর হচ্ছে এটি ব্যক্তিক হিসাব বা পার্সোনাল অ্যাকাউন্ট। 60, অংশীদারি চুক্তিপত্র যদি না থাকে তাহলে অংশীদাররা কী পেতে পারে? একই প্রশ্ন দেখো রিপিট হচ্ছে। ঋণের ওপর সুদ পেতে পারে, 6% হারে ঋণের ওপর সুদ পেতে পারে। 61, প্রতি মাসের শেষে 500 টাকা করে তোলা হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার উচ্চ মাধ্যমিকে দিয়েছে। প্রতি মাসের শেষে 500 টাকা করে তোলা হলো, 6% বার্ষিক সুদের হার, কত সুদ হবে উত্তোলনের ওপর? একেবারে এক লাইনে করবে, 500 টাকা করে 12 মাস, 6,000 টাকা উঠছে, সুদের হার 6%, 6/100, আর প্রতি মাসের শেষে হলে 5.5 মাসের জন্য সুদ গণনা 165 টাকা। উত্তর তোমার মুখস্থ হয়ে যাবে 165 টাকা। 62, মিস্টার এক্স ফার্মকে সাহায্য করে এবং সে মিস্টার কিউ লাভের অংশের 25% পায়, তাহলে সে কোন ধরনের অংশীদার? তাহলে মিস্টার এক্স ফার্মকে সাহায্য করছে,
আর কিউ হচ্ছে একজন অংশীদার, তার 25% সে পায়। তাহলে অংশীদারের অংশীদার তাকে কি বলা হবে? উপ অংশীদার বলা হবে। 63, মিস্টার এক্স মূলধন দিয়েছে কিন্তু কারবার পরিচালনা করে না। যারা কারবার পরিচালনা করে না তাদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় অংশীদার। আর বলো তো নিষ্ক্রিয় অংশীদারের অপর নাম কি? ঘুমন্ত অংশীদার। বারবার পরীক্ষায় আসে, নিষ্ক্রিয় অংশীদারের অপর নাম কি? ঘুমন্ত অংশীদার। 64, মিস্টার এক্স মূলধন দেয় না, পরিচালনাও করে না, তার নাম ব্যবহৃত হচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো? নামমাত্র অংশীদার বলবো। 65, মিস্টার এক্স মূলধন যোগান দেয় না কিন্তু পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে কর্মরত অংশীদার। টাকা দিচ্ছে না কিন্তু পরিচালনা অংশগ্রহণ করছে। আর যদি টাকাও দেয়, পরিচালনাও করে, তাহলে কী হবে? তাহলে হবে অ্যাক্টিভ বা সক্রিয় অংশীদার হয়ে যাবে। 66, চুক্তির অনুপস্থিতিতে মূলধনের ওপর সুদ কী হিসাবে গণ্য করা হয়? বা বার্ষিক হারে অনুমোদিত, 6% হারে অনুমোদিত, 10% হারে অনুমোদিত? উত্তর হচ্ছে অনুমোদিত নয়। কারণ চুক্তি যদি না থাকে মূলধনের ওপর সুদ গণনাই করা হয় না, 1%ও গণনা করা হয় না, 0%ও গণনা করা হয় না। ঠিক আছে, অনুমোদিত নয় হবে। 67, নিচের কোনটি লাভ ক্ষতি বন্টনের হিসাবে দেখানো হয়? উত্তর হবে অংশীদারদের বেতন লাভ ক্ষতি বন্টনের হিসাবে দেখানো হয়, বাকিগুলো দেখানো হয় না, বাকিগুলো তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যায়। ঠিক আছে। 68, স্থির মূলধন পদ্ধতিতে নিচের কোন আইটেমটি বা নিচের কোন বিষয়টি মূলধন হিসাবে প্রদর্শিত হয়? উত্তর হচ্ছে অতিরিক্ত মূলধন। কেন? দেখো, মূলধন হচ্ছে স্থির। মূলধন স্থির মানে আমরা জানি বিশেষ বিশেষ কারণ ছাড়া মূলধন পরিবর্তন হয় না। এই বিশেষ কারণ হচ্ছে দুটো জিনিস, ভালো করে মাথায় মনে রেখো যে বিশেষ কারণ কি। যদি ধরো ক্যাপিটাল তোমার 50,000 আছে, তুমি তা থেকে ক্যাপিটাল তুলে নিতে চাও, তাহলে তোমার ক্যাপিটাল কমে যাবে। যে স্থির মানেই যে সবসময় ক্যাপিটাল 50,000 হবে এমন কোনো ব্যাপার নয়, বিশেষ কারণে ক্যাপিটাল কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। আবার ধরো তুমি ক্যাপিটাল 5,000 টাকা দিলে, তাহলে তোমার কিন্তু ক্যাপিটাল বাড়বে। তাহলে ক্যাপিটাল একেবারে স্থির মানে এমন নয় যে সবসময় 50,000 আছে, 50,000ই থাকবে, এমন নয়। কিছু সময় বাড়তেও পারে, কিছু সময় কমতেও পারে। 69, প্রতি মাসের মাঝামাঝিতে অর্থ উত্তোলন করলে গড় সময় কত হয়? গড় সময় হচ্ছে তোমার 6 মাস হিসাবে গণনা করা হয় মাঝামাঝি হলে। আর 70, প্রতিটি মাসের শুরুতে অর্থ উত্তোলন করলে গড় সময় কত হয়? 6.5 মাস তোমার হচ্ছে প্রতি মাসের শুরুতে অর্থ উত্তোলন করলে গণনা করা হয়। 71, প্রতি মাসের শেষে অর্থ উত্তোলন করলে গড় সময়কাল কত গণনা করতে হয়? উত্তর হচ্ছে 5.5 মাস গণনা করতে হয়। 72, প্রতি ত্রৈমাসিক মাঝামাঝি অর্থ উত্তোলন করলে গড় সময় কত গণনা করতে হয়? উত্তর হবে 6 মাস গণনা করতে হয়। 73, প্রতি ত্রৈমাসিকের শুরুতে অর্থ যদি উত্তোলন করো তাহলে গড় সময়কাল কত হয়? উত্তর হচ্ছে 7.5 মাস গড় সময় গণনা করতে হয়। 74, প্রতি ত্রৈমাসিকের শেষে অর্থ উত্তোলন করলে গড় সময় 4.5 মাস গণনা করতে হয়। এরপর আমরা চলে যাব 75 প্রশ্ন। সারা বছর প্রতি মাসের মাঝামাঝি 400 টাকা উত্তোলন করলে বার্ষিক 10% সুদের হারে কত হবে? দেখো, আবার অঙ্ক এক লাইনে অঙ্ক করতে পারবে। 400 টাকা করে তুমি যদি উত্তোলন করো, 400 না, এখানে 800 টাকা করে তুমি যদি উত্তোলন করো, তাহলে 12 মাসে তোমার ক টাকা উঠছে? 9,600 টাকা। 10% সুদ, 10/100 করতে পারো বা 10%। এবার প্রতি মাসের মাঝামাঝি বলেছে 6/12, তাহলে 480 টাকা হবে তোমার সুদ। 76, সারা বছর প্রতি মাসের শুরুতে 1200 টাকা উত্তোলন করলে বার্ষিক 10% সুদের হারে সুদ কত হবে? তাহলে 1200 টাকা করে তুমি প্রতি মাসের শুরুতে তুলছো, তাহলে তোমার 12 মাসে কত উঠছে? 14,400 টাকা। সুদের হার 10%, 10/100, আর প্রতি মাসের শুরুতে হলে 6.5 মাস, তাহলে 780 টাকা তোমার হচ্ছে উত্তর। 77, সারা বছর প্রতি মাসের শেষে 1500 টাকা করে উত্তোলন করলে বার্ষিক 10% সুদের হারে কত সুদের হার তোমার হবে বা কত সুদ হবে তোমার? 1500 টাকা করে 12 মাস তুললে 18,000 টাকা। 10% গুণিতক 5.5 মাস বাই 12, তাহলে 825 টাকা তোমার হবে সঠিক উত্তর। 78, সারা বছর প্রতি ত্রৈমাসিকের শেষে মানে বুঝতে পারছো 4.5 মাস করতে হবে পরে, বার্ষিক 6% সুদের হার
প্রথমে দেখো ত্রৈমাসিক মানে কি, 3 মাসে একবার। 3 মাসে একবার তুমি যদি 3,000 টাকা তোলো, তাহলে সারা বছরে তুমি 12,000 টাকা তুলছো। কারণ 3,000 গুণিতক 4, 12,000 টাকা। 6% সুদের হার 6/100। আর ত্রৈমাসিক শেষে হলে 4.5 মাস। প্রথমে রুলটা তোমাকে বলে দিয়েছি। 270 টাকা তোমার হচ্ছে সঠিক উত্তর। 79, সারা বছর প্রতি ত্রৈমাসিক শুরুতে 6,000 টাকা উত্তোলন করলে 10% হারে কত সুদ হবে? দেখো ত্রৈমাসিক শুরুতে বলেছে মানে 7.5 মাস। রুলটা তোমাকে মনে রাখতে হবে 7.5 মাস। এখন 6,000 টাকা করে তুলছো, ত্রৈমাসিক মানে 3 মাসে একবার। তা তুমি টোটাল ক টাকা তুলছো? 4 বার টাকা তুলছো, 24,000 টাকা। 10% সুদের হার 10/100, 7.5 মাস করলে 1,500 টাকা। 80 প্রশ্ন, সারা বছর প্রতি ত্রৈমাসিক মাঝামাঝি 9,000 টাকা তুললে, 9,000 টাকা করে তুললে 12% হারে কত সুদ দিতে হবে? তাহলে মাঝামাঝি হলে 6 মাসের জন্য সুদ দিতে হয়। তাহলে তুমি দেখো 9,000 গুণিতক 4, 36,000 টাকা তুলছো, সুদের হার 12%, আর 6/12, 2,160 টাকা হচ্ছে তোমার সুদ। 81, 1 জুলাই 2024 কেউ ঋণ 60,000 টাকা চুক্তিহীন অবস্থায় 31 মার্চ 2025 ইন্দ্রজিৎ কত পাবে? ধরো ইন্দ্রজিৎ 60,000 টাকা কারবারকে দিয়েছে। কত টাকা দিয়েছে? 60,000 টাকা। কিছু না বলা থাকলেও সে 6% সুদ পাবে, কারণ আইনে বলা আছে কিছু না বললে 6% সুদের হার পাবে। তাহলে তুমি 60,000-এর 6% করবে, কিন্তু সময়টা একটু দেখে নাও। 1 জুলাই 2024 থেকে 31 মার্চ, 9 মাস হচ্ছে, 2,700। কারণ তুমি যদি শুধু 60,000-এর 6% করে দাও, অঙ্ক হয়ে যাবে ভুল। সময়টা কেন দিয়েছে সেটা তো ভাবতে হবে, যেখানে 1 জুলাই কেন বলা রয়েছে, 31 মার্চ কেন বলা রয়েছে, কিছু একটা সময়ের ব্যাপার আছে। তো 9 মাস হচ্ছে তোমার এখানে গণনা করলে। 82, নিচের কোনটি লাভ ক্ষতি বন্টন হিসাবের মধ্যে লেনদেন করা হয় না? উত্তর হবে অংশীদারদের ঋণের ওপর সুদ। কেন? কারণ ঋণের ওপর সুদ হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে আবার এটাও মনে রাখবে যে ঋণের ওপর সুদ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেওয়া হবে নাকি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন হিসাবশাস্ত্রবিদেদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, বিতর্ক আছে। তবে উচিত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেয়া। তবে মতামত যেহেতু ভিন্ন আছে, আমরা ভিন্ন মতামতেও কাজ করতে পারি। 83, নিচের কোনটি বিজোড় বেছে নাও? অংশীদারদের ভাড়া, ব্যবস্থাপকের কমিশন, ঋণের ওপর সুদ, অংশীদারদের মূলধনের ওপর সুদ। তাহলে অংশীদারদের মূলধনের ওপর সুদ হচ্ছে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ মুনাফার বন্টন। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে তোমার চার্জ এগেন্স্ট প্রফিট, মুনাফা থেকে ছাঁট। 84, আলোক বা অলোক ফার্মে 15,000 টাকার স্টক নিয়ে 3,000 টাকা ক্ষতি করেছে। সে ফার্মকে কত টাকা দিতে দায়বদ্ধ? সে ফার্মকে 15,000 টাকা দিতেই দায়বদ্ধ, কারণ সে ফার্ম থেকে 15,000 টাকা স্টক নিয়েছে। সে যদি 3,000 টাকা ক্ষতি করে ফেলে সেটা তার ব্যক্তিগত ক্ষতি, কিন্তু সে ফার্মকে 15,000 টাকা দিতে বাধ্য। 85, যে দলিলে অংশীদারদের যাবতীয় শর্তাবলী লেখা থাকে তাকে কি বলা হয়? দেখো এটা কিন্তু একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। যে দলিলে অংশীদারিত্বের শর্তাবলী দেওয়া থাকে যাবতীয়, সেটাকে আমরা বলি অংশীদারি চুক্তিপত্র বলি, ঠিক আছে। সেটাকে পার্টনার্স ডিড, দেখো ইংরেজিটা ঠিক দেওয়া রয়েছে পার্টনারশিপ ডিড, বা এটা বাংলায় বলা হয় অংশীদারি চুক্তিপত্র, ঠিক আছে। এটা একটু কারেকশান করে নিও। 85 এ অংশীদারি চুক্তিপত্র, ঠিক আছে, বারবার বলছি। 86, এ বি সি অনুপাত কত? 5:3:2। বি এর 15,000 টাকা বেতনের আগে লাভ হয়েছে 95,000 টাকা। তাহলে বি ক টাকা পেয়েছে? বি তো দেখো তোমার 15,000 টাকা পেয়ে গেছে, অসুবিধা নাই। তাহলে বাকি ক টাকা পড়ে রইল? বাকি 95,000 টাকা থেকে বিকে 15,000 টাকা দেওয়ার পর 80,000 টাকা আছে। সেই 80,000 টাকার বি কত পাবে? দেখো এক লাইনে করেছি, বি আগে 15 পেয়ে গেছে, পড়ে আছে 80,000। বি পাবে 80,000-এর 3-10, 24,000। তাহলে আগে পেয়েছিল 15, এখন পেলো 24, 39,000 টাকা বি টোটাল পেলো ফার্ম থেকে। 87, XYZ 5:3:2। ওয়াই এর 15,000 টাকা বেতন পাওয়ার পরে লাভ হচ্ছে 75,000 টাকা। ওয়াই তাহলে মোট কত পেল? তাহলে দেখো ওয়াই 15,000 টাকা বেতন পেয়ে গেছে, তারপরে লাভ আছে 75,000, সেটা ভাগ করে দাও। তাহলে দেখো ব্যাখ্যা দিয়েছি কি, যে ওয়াই লাভ পাচ্ছে 75,000-এর 3-10, 22,500, আর আগে পেয়েছে 15,000, তাহলে 37,500 টোটাল পেলো, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার এখানে 75,000 থেকে 15,000 কেন বাদ দেওয়া হলো না?
কেন বেতন দেওয়ার পরই তো ৭৫,০০০ টাকা পড়ে রয়েছে, আবার কেন বাদ দেবো? পরে কথাটা লেখা রয়েছে সেটা ভালো করে দেখো। ৮৮, প্রতি মাসের শেষে যদি অর্থ উত্তোলন করে আবার রিপিট হচ্ছে, 5.5 মাসের জন্য সুদ গণনা করতে হয়। এবার চলে যাব 89, এক্স ওয়াই জেডের অনুপাত 5:4:1, জেডের নিশ্চয়তা ৮০,০০০ টাকা, মানে জেড ৮০,০০০ টাকা পাবে। লাভ কত হচ্ছে 5,60,000। এক্স এবং ওয়াই বলেছে যা কিছু ক্ষতি হবে, এটা দেখো তোমাদের বিবিকুণ্ডু টেস্ট পেপারে আমি করেছি, 3:2 অনুপাতে বহন করলে ওয়াই কত দেবে। প্রথমে দেখো জেড কত পাচ্ছে, আগে দেখো 5,60,000 টাকার জেড পাচ্ছে কত, 10/1 তাই তো, 10/1, তাহলে তোমার হচ্ছে মোটামুটি পাচ্ছে 56,000 টাকা। এবার তার কতটা ঘাটতি হচ্ছে, তাকে তো বলা হয়েছিল যে তুমি 80,000 পাবে ভাই, যাই লাভ হোক ক্ষতি হোক তুমি 80,000 পাবে। তাকে 56,000 টাকা দিলে সে কি মানবে? সে বলবে যে আমার 24,000 টাকা ঘাটতি হচ্ছে। এই 24,000 টাকা ঘাটতি কারা বহন করবে? এক্স আর ওয়াই। কিন্তু অঙ্কে চেয়েছে ওয়াই কত দেবে, ওয়াই দেবে 2/5, এক্স হলে দিত 3/5, তাহলে ওয়াই 9,600 টাকা দিল। এটা তোমার বিবিকুণ্ডু টেস্ট পেপারে আমি সাজেশনও করেছি এবং তোমার অঙ্কেতেও মনে হয় মডেল কোশ্চেনে এসেছিল অঙ্কটা। নিচের কোনটি বিজোড়? উত্তর হচ্ছে স্থির মূলধন পদ্ধতি। কেন? কারণ স্থির মূলধন পদ্ধতিতে অংশীদারদের বেতন, উত্তোলনের ওপর সুদ, মূলধনের ওপর সুদ, এগুলো কিন্তু তোমার এন্ট্রি হয় না, এগুলো চলে যায় তোমার কারেন্ট অ্যাকাউন্টে। ঠিক আছে, আর বাকিগুলো তুমি বুঝতে পারছো একটা পদ্ধতি, আর বাকিগুলো আয় ব্যয়। ঠিক আছে। 91, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পর্কিত বিধানগুলি কিসে দেয়া থাকে? এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, যেটা অংশীদারি চুক্তিপত্র হবে। ঠিক আছে, অংশীদারি চুক্তিপত্র বা অংশীদারি দলিলে দেখা থাকে। 92, একটি অংশীদারি ফার্মের সদস্যদের পৃথকভাবে কি বলা হয়? ফার্মের সদস্যদেরকে কি বলা হবে? অংশীদারি কারবারে অংশীদার বলা হবে, পার্টনার্স বলা হবে। 93, চুক্তির অনুপস্থিতিতে নিচের কোনটি অংশীদারদের জন্য উপলব্ধ? মানে চুক্তি নেই, তাহলে অংশীদাররা কি পাবে? সমান লাভ এবং ক্ষতি, সমান সমান লাভ ক্ষতি। আর একটা জিনিস পায় কি বলতো? ঋণের ওপর বার্ষিক 6% সুদে হারে সুদ পায়। 94, যখন অংশীদারদের স্থির মূলধন থাকে, লাভ ক্ষতি কোথায় জমা হয়, কোথায় ডেবিট করা হয়? ঠিক আছে, কোথায় ক্রেডিট করা হয়? তাহলে সব কিছু করা হয় তোমার কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে, যখন হচ্ছে স্থির মূলধন বা ক্যাপিটাল তোমার ফিক্সড হয়। যে দলিলে অংশীদারিত্বের শর্তাবলী থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে পার্টনার্স ডিড। আর বাংলাটা মনে রাখবে অংশীদারি চুক্তিপত্র। ঠিক আছে। 96, ফার্মে 15 জন আছে, নতুন অংশীদার কতজন দরকার? তাহলে দেখো ফার্মের সর্বোচ্চ সদস্য সংখ্যা এখানে আমরা 50 ধরে নিচ্ছি, তাহলে আর বাকি 35 জন দরকার সর্বোচ্চ সদস্য সংখ্যা। 97, অংশীদারের ঋণের ওপর সুদ জমা হয় কোথায়? অংশীদারদের ঋণের হিসাবে লোন অ্যাকাউন্টে, পার্টনার্স লোন অ্যাকাউন্টে সুদটা অ্যাড করা হয়। 98, প্রতি মাসের শেষে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা হলো, 10% সুদের হারে 14,300 টাকা হলে মাসিক উত্তোলন করে। দেখো মাসিক উত্তোলন জানি না, মাসিক উত্তোলন তুমি এক্স বলতে পারো। তাহলে যদি আমরা 14,300 টাকা দিই, তাহলে এক্সের সঙ্গে দেখো প্রতি মাসে এক্স টাকা করে তুলছি, তাহলে তোমার 12 মাসে কত হবে? 12x। তাহলে তুমি বলতেই পারো যে 12x গুণিতক 10% গুণিতক 5/5/12, এটা সমান 14,300। তাহলে 12x সমান কত হবে তোমার? 3,12,000। আর x সমান কত হবে? 3,12,000কে 12 দিয়ে ভাগ করলে 26,000। ঠিক আছে, 26,000 টাকা তুমি প্রতি মাসে কিন্তু উত্তোলন করছো। ঠিক আছে, তুমি এক্স ধরে করতে পারো, বা যেইভাবে আমি ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যা করা রয়েছে পিডিএফে, সেইভাবেও করতে পারো। এক্স ধরে করলে আমার মনে হয় বেশি সুবিধা হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। 99, প্রতি মাসের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা তোলা হলো, 10% সুদের হার 3,575 টাকা তোলা হলো, মাসিক উত্তোলন কত? এখানেও তুমি এক্স ধরে করলে সুবিধা হবে, যে মনে করি প্রতি মাসে এক্স টাকা করে তোলা হচ্ছে, 12 মাসে 12x, সুদের হার কত? 10/100। আর প্রতি মাসের শুরুতে হলে 6.5/12, তাহলে তুমি করতে পারো 12x গুণিতক 10/100 গুণিতক 6.5/12 সমান হচ্ছে 3,575। এবার 3,575কে যদি বাকি অংশটা দিয়ে ভাগ করো, 12x সমান হবে 66,000। তাহলে 12x সমান যদি 66,000 টাকা হয়, একটা এক্স সমান কত হবে? 5,500। তুমি প্রতি মাসে 5,500 টাকা করে তুলছিলে। 10, প্রতি ত্রৈমাসিক শুরুতে 5,000 টাকা করে তোলা হচ্ছে, হিসাব শেষে 1500 টাকা করে সুদ, সুদের হার কত? সুদের হার তুমি x% ধরে নিতে পারো, যে তাহলে তুমি তুলছো 5,000 টাকা করে, তাহলে মোট কত? 20,000 টাকা, কারণ 3 মাসে একবার টাকা তুলছো 5,000, বছরে 20,000। সুদের হার ধরে নিচ্ছ x%, x/100। আর সময় কত? 7.5 মাস তোমাকে গণনা করতে হবে, তাহলে এক্স কত হবে? ক্যালকুলেট করলে তুমি পাবে 12%।
ঠিক আছে, এবারে চলে যাও 101। তোমাদেরকে বলি 100টা প্রশ্ন তোমাদের কমপ্লিট করে দিলাম। এই পিডিএফে কিন্তু পর্ষদ থেকে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদেরকে উপস্থাপন করছি। তোমাদের লাইক কিন্তু আমি তোমাদের কাছে একটা আশা রাখি যে তোমরা অন্তত 100টা প্রশ্ন হয়ে গেল, অন্তত 50টা লাইক যেন তোমরা করো। তো তোমরা যতটা পারবে লাইক করো, আমি ন্যূনতম আশা রেখেছি যে তোমরা 50টা লাইক কিন্তু অবশ্যই করবে। 101, প্রতি ত্রৈমাসিক শেষের নির্দিষ্ট উত্তোলন 15% হারে সুদ 9000 হলে ত্রৈমাসিক উত্তোলন কত? তাহলে তুমি একইভাবে অঙ্কটা কি করবে, যে প্রতি মাসে আমি x টাকা করে তুলছি, তাহলে সারা বছরে আমি ক টাকা করে তুলব? সারা বছরে আমি তুলছি 4x, তাহলে 3 মাসে x টাকা করে তুলছি 4x টাকা উঠলো, ঠিক আছে। সুদ কত? 15%, 15/100। আর প্রতি মাসের শেষে টাকা তুললে 4.5 মাস গণনা করতে হবে, 4.5/12, সেটা তুমি 9000-এর সঙ্গে সমান করবে। সেই অনুযায়ী তুমি 4x সমান পাবে 1,60,000, একটা x হবে 40,000, অর্থাৎ তুমি 3 মাস ছাড়া ছাড়া 40,000 টাকা তুলছো। 102, খুব ভালো অঙ্ক দিয়েছে, লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে। সুমন এবং সমুর মূলধন 80,000 এবং 40,000, লাভ হয়েছে 30,000 টাকা। সুমন কত লাভ পাবে? এখন দেখো অনেকেই কিন্তু এই ধরনের অঙ্ক দেখে প্রথমেই কিন্তু 2:1 করে দেবে। ভুল। কেন 2:1 করবে তুমি? কিছু যখন বলা নেই সমান সমান করবে। 30,000 টাকা লাভ হয়েছে, দুজনকেই 15 দেবে। কারো বেশি টাকা থাক, কারো কম টাকা থাক, দুজনেই 15,000 করে পাবে। এইগুলো একটু মাথায় রাখবে, নইলে কিন্তু পরীক্ষায় জানা জিনিস ঘরে এসে আফসোস হবে যে হায় আমি কি করে দিলাম পরীক্ষায়, যে আমি এটা জানি কিন্তু আমি খেয়াল করতে পারলাম না। 103, XYZ এর অনুপাত 6:4:1, লাভ হচ্ছে 1,10,000। XYকে 50,000 টাকা গ্যারান্টি দিয়েছে। XYকে দিয়েছে যে তুই ভাই 50,000 টাকা পাবি, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে X ক টাকা পাবে? প্রথমে দেখো X ক টাকা পাচ্ছে, ক টাকা? 1,10,000 টাকার তোমার 11 ভাগের 6 ভাগ, তাহলে X 60,000 টাকা পাচ্ছে আর Y 40,000 টাকা। দুজনের করে নিলে, তুমি ক্যালকুলেট করে নিলে যে X পাচ্ছে 60,000, Y পাচ্ছে 40,000। এখন Yকে তো গ্যারান্টি দেওয়া রয়েছে 10,000, তাহলে এই 10,000 টাকা X দেবে, X তার পকেট থেকে দেবে। তাহলে 60,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে দিলে Xের কাছে পড়ে থাকবে 50,000 টাকা। 104, অংশীদারদের উত্তোলনের ওপর সুদ। আবার প্রশ্নটা রিপিট হচ্ছে, এটা হচ্ছে ব্যবসার লাভ, কিন্তু তুমি যদি অংশীদারদের দিক থেকে দেখো তাহলে তাদের কিন্তু একটা ব্যয়, ঠিক আছে, বা এখানে তুমি উত্তোলনের ওপর সুদ, ব্যবসার লাভ, ঠিক আছে, অপশান আছে তাই, নয়তো তুমি এখানে কী করবে, একটা আয় বলবে, আয়, ঠিক আছে, কারবারের দিক থেকে দেখতে গেলে আয় হবে, ঠিক আছে। 105, নিচের কোনটি অংশীদারি ফার্মের বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে চিরন্তন অস্তিত্ব, কারণ চিরন্তন অস্তিত্ব হচ্ছে তোমার কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে, আর বাকিগুলো সঠিক আছে। কে ফার্মের ব্যবসায় অংশ নেয় না? উত্তর হবে এখানে নিষ্ক্রিয় অংশীদার অংশ নেয় না, বাকি তোমার সিনিয়র অংশীদার, সক্রিয়, ব্যবস্থা, এরা কারবার পরিচালনা করে। 107, কোন ক্ষেত্রে একজন অংশীদারের দায় সীমিত হয়? শুধুমাত্র সীমিত দায় বিশিষ্ট অংশীদারি কারবারে অংশীদারের দায় সীমিত হতে পারে। 108, মূলধনের ওপর সুদ কোন হিসাবে ডেবিট করা হয়? উত্তর হবে লাভ ক্ষতি বন্টনের হিসাবে ডেবিট করা হয়। কেন? কারণ এগুলো হচ্ছে মুনাফার বন্টন। 109, নিশ্চিত লাভ সাধারণত কাকে দেওয়া হয়? নিশ্চিত লাভ হচ্ছে বা গ্যারান্টি, এই যে গ্যারান্টি দেওয়া হচ্ছে কাকে দেওয়া হয়? আগত অংশীদারকে, অর্থাৎ যারা নতুন কারবারে আসছে তাদেরকে দেওয়া হয়, যে বলে যে তুই ভাই আমাদের কারবারে আয়, তোকে 10,000 টাকা আমরা গ্যারান্টি দিচ্ছি, তুই পাবি, ঠিক আছে। 110, অংশীদারি হলো কত বা ততোধিক ব্যক্তি? প্রথম হচ্ছে 2 বা তার ততোধিক ব্যক্তি দরকার, দুজন দরকার, ঠিক আছে, অংশীদারি কারবার হতে গেলে। 111, 1932 আইন অনুযায়ী অংশীদারি ফার্মের অংশীদারদের দায় কি? উত্তর হবে তোমার অসীম দায়, কারণ প্রত্যেকে, বারবার বলছি, ব্যক্তিগতভাবে যৌথভাবে দায়বদ্ধ থাকতে হয়। 112, দলিল না থাকলে অংশীদাররা কি পায়? উত্তর হবে সমান লাভের অংশ বা সমান সমান লাভ ক্ষতির অংশ পাবে। 13, মূলধন 1,20,000, 2,40,000, সুদ 10% হওয়ার কথা কিন্তু লাভ হয়েছে 18,000 টাকা, তাহলে X কত টাকা সুদ পাবে? দেখো তুমি যদি 10% ধরো তাহলে একজন পাবে 12,000, একজন পাবে 24,000, 36,000 টাকা, কিন্তু কারবারে লাভ আছে 18,000। এবার এরকম অবস্থায় তুমি কি করবে, যে 18,000 টাকাটাকে তুমি কি করে ভাগ করবে? মূলধনের অনুপাতে ভাগ করে দেবে। মূলধনের অনুপাত কত? 1:2। তাহলে X কত পাবে? X পাবে 1/3, Y পাবে 2/3, তাহলে 18,000 টাকার 6,000 পেয়ে যাচ্ছে X, ঠিক আছে। যখন মাথায় রাখবে, মনে রাখবে
যখন কারবারে প্রফিট কম হয় আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেশি হয়ে যায়, তখন কিন্তু ওই কম প্রফিটটাকেই মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়া হয়। তবে লাভ ক্ষতির অনুপাতে ভাগ করা হয় না, মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়া হয়। 114, মোট লাভ 6,00,000 টাকা, খরচ 1,80,000, কমিশন চার্জের পর, আবার দেখো আফটার চার্জিং দিতে 5%, তাহলে 5/105 করতে হবে, কত কমিশন। তাহলে লাভ হয়েছে 6,00,000 টাকা, খরচ হচ্ছে 1,80,000, তাহলে নিট লাভ কত, 4,20,000। এবার 4,20,000-এর 5% করলে অঙ্ক ভুল, 5/105 করতে হবে, 20,000 টাকা কমিশন। 5/105 কেন, আফটার চার্জিংয়ের জন্য করা হলো। 115, বেতন মাসিক 10,000, বেতন পূর্বে লাভ হচ্ছে 1,68,000, কমিশন 5% চার্জের পর হলে এ কত টাকা পাবে। দেখো বার্ষিক বেতন কত, 10,000 টাকা করে, মাসে যদি বেতন হয় বছরে হবে 1,20,000, তাহলে 1,38,000 টাকা থেকে 1,20,000 বাদ দিলে আর কত লাভ পড়ে থাকবে, 18,000। এবার 18,000-এর 5/105 করবে, তাহলে কত হচ্ছে, 857 টাকা কমিশন। তাহলে এ টোটাল ক টাকা পেল, এমনিতে তো 1,20,000 টাকা পাচ্ছে, প্লাস 857 টাকা কমিশন পেল, উত্তর হবে 1,20,857 টাকা। ঠিক আছে, প্রায় আনুমানিক বা প্রায়। 116, 1 এপ্রিল 20,000 টাকা ও 1 অক্টোবর 40,000 টাকা উত্তোলন করেছে, 6% সুদের হার, মার্চ মাস পর্যন্ত কত সুদ হবে। তাহলে তুমি মার্চ মাস অবধি গণনা করো, এপ্রিল থেকে মার্চ মাস তোমার হচ্ছে 12 মাস, আর অক্টোবর থেকে তোমার যদি মার্চ মাস গণনা করো ওখানে হচ্ছে 6 মাস, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ 12 মাস, 1 অক্টোবর থেকে 31 মার্চ 6 মাস। তাহলে প্রথম টাকাটার ওপর কী করবো, 20,000 গুণিতক 6% গুণিতক 12 মাস, আর 40,000 টাকার 6% গুণিতক 6 মাস, তাহলে তোমার হচ্ছে কি 1200, টোটাল হচ্ছে সুদ 2,400 টাকা। 117, নিচের যেটি বিজোড় বেছে নাও, মূলধনের ওপর সুদ, উত্তোলনের ওপর সুদ, ঋণের ওপর সুদ, অংশীদারদের বেতন। উত্তর হবে ঋণের ওপর সুদ, কারণ ঋণের ওপর সুদটা হচ্ছে তোমার মুনাফা থেকে ছাঁট, আর বাকিগুলো সব মুনাফার বন্টন। 118, প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরু বললেই তোমার 6.5 মাস, 10,000 টাকা উত্তোলন, বার্ষিক 6% হারে সুদ, কত টাকা হবে। তাহলে তোমার টোটাল তুমি ক টাকা তুলছো, 10,000 টাকা করে, 12,000 টাকা, 12,000 টাকা তুমি যদি 6% করো আর 6.5 মাসের সুদ গণনা করো, 3,900 টাকা হচ্ছে তোমার সঠিক উত্তর। 119, প্রতি মাসে 15 তারিখে 10,000 টাকা উত্তোলন করা হলে 12% হারে সুদ কত হবে। তাহলে প্রতি মাসের 15 তারিখ মানে মাঝামাঝি হলে 6%, 6 মাসের জন্য সুদ গণনা করতে হয় মাঝামাঝি হলে। তাহলে তুমি টোটাল ক টাকা তুলছো, 10,000 টাকা করে, 12 মাসে 1,20,000, সুদের হার হচ্ছে 12%, আর গণনা করছো 6/12, 7,200 টাকা হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাব 120, সমাপনী মূলধন 1,20,000, লাভ 50,000, এক্স পায় তার মধ্যে 30,000 টাকা, 10% হারে এক্সের মূলধনের ওপর সুদ কত হবে। তাহলে দেখো সমাপনী মূলধন এটা প্রারম্ভিক মূলধন মনে হয়, ঠিক আছে, একটু হয়তো মিস্টেক হতে পারে। তো প্রারম্ভিক মূলধন তাহলে তোমার কত হচ্ছে, 1,20,000 মাইনাস 30,000 সমান 90,000 টাকা। এবার সুদ কত, 90,000 টাকা 10%, 9,000 টাকা তোমার হচ্ছে মূলধনের ওপর সুদ। ঠিক আছে, যদি প্রশ্নটা কোনো জায়গায় মিস্টেক থাকে আমি দেখে তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো। ঠিক আছে, 120 প্রশ্নটা। 21, প্রতি 3 মাসের শুরুতে, প্রতি 3 মাসের শুরু মানে 7.5 মাসের জন্য সুদ গণনা করতে হবে, প্রথমেই ভেবে নাও। 10% হারে সুদ 7,500 টাকা হলে ত্রৈমাসিক উত্তোলন কত। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রতি 3 মাসের শুরুতে ক টাকা করে তুলেছে, মনে করি x টাকা, তাহলে 3 মাসে যদি x টাকা তোলে সারা বছরে ক টাকা উঠবে, 4x। তাহলে তুমি করবে 4x গুণিতক 10/100 গুণিতক 7.5/12 সমান দেবে 7,500 টাকা, যেখান থেকে তোমার উত্তর হবে 4x সমান 1,20,000 টাকা। তাহলে 4x যদি 1,20,000 হয়, x হবে 30,000 টাকা। ঠিক আছে, প্রতি 3 মাস ছাড়া তুমি 30,000 টাকা করে তুলেছিলে। 122, একই রকম অঙ্ক, শুধু বলেছে প্রতি ত্রৈমাসিক শেষে নির্দিষ্ট উত্তোলন 15% সুদের হার 9,000 টাকা, সুদ হলে ত্রৈমাসিক উত্তোলন কত হবে।
তাহলে তুমি এক্স ধরে নাও যে আমি প্রতি 3 মাসে এক্স টাকা করে তুলছিলাম, 4 বার হবে 4x, 4x গুণিতক 15/100, আর 3 মাসের শেষে বলেছে 4.5/12, তাহলে তোমার 4x সমান হয়ে যাবে 1,60,000, এক্স সমান হয়ে যাবে 40,000 টাকা। 123, প্রতি মাসের মাঝামাঝি মানে 6 মাসের জন্য সুদ গণনা করতে হবে। উত্তোলনের হার 8%, সুদ তোমার 4,800 টাকা, মাসিক উত্তোলন কত? তাহলে মাসিক উত্তোলন তুমি এক্স ধরে নাও, তাহলে মাসিক উত্তোলন তোমার হচ্ছে এক্স হলে, ঠিক আছে, তুমি 12x তোমার হবে, যে 12 মাসে 12x টাকা তুলছো, গুণিতক 8%, 8/100 গুণিতক 6/12 করে দাও, 12x সমান হবে 1,20,000, এক্স সমান হয়ে যাবে তোমার 10,000 টাকা। 124, নিচের কোনটি অংশীদারিত্বের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে সীমিত দায়। কেন? কারণ অংশীদারি কারবারে প্রথমেই তো বললাম প্রত্যেকটি অংশীদারকে যৌথভাবে এবং ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকতে হয়, মানে অসীম দায়, ঠিক আছে, সীমিত দায় অংশীদারি কারবারের বৈশিষ্ট্য নয়। 125, নিচের কোনটি সঠিক? এ, দুটি ফার্ম একটি অংশীদারি কারবার গঠন করতে পারে না। কেন? কারণ ব্যক্তিরা অংশীদারি কারবার গঠন করে, লিখিত চুক্তি থাকতে পারে, লাভ ক্ষতি ভাগাভাগি দরকার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি, সরি আমার একটু ভুল হচ্ছে, 125 বলছে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে দুটি ফার্ম একটি অংশীদারি কারবার গঠন করতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে একজন ব্যক্তি ফার্ম তৈরি করতে পারে, কিন্তু তুমি দেখো BCD বলছে লিখিত চুক্তি প্রয়োজন হয়। কেন? আমরা জানি লিখিতও দরকার, মৌখিক হলেও হবে, কোনো অসুবিধা নেই। লাভ ক্ষতি ভাগাভাগির প্রয়োজন নেই, এটাও ভুল কথা, কারণ অংশীদারি কারবার কেন করেছে? লাভ ক্ষতি ভাগ করবে বলে। তাহলে শুধুমাত্র এরটা তোমার সঠিক হচ্ছে, ঠিক আছে। আর তোমার বিয়েরটাও সঠিক হবে না, যে একজন অংশীদার দ্বারা পরিচালিত হতে পারে, কারণ সবাই অংশীদারি কারবার পরিচালনা করতে পারে, কিন্তু একজন বা কয়েকজন বাকি সকলের হয়ে পরিচালনা করে, ঠিক আছে। 26, প্রতিটি অংশীদার এজেন্ট ও প্রিন্সিপাল উভয়, এটা কোন নীতি? এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক প্রতিনিধিত্বের সম্পর্ক। 127, নির্দিষ্ট মেয়াদ না থাকলে যে কোনো সময় বিলুপ্ত করা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ইচ্ছাধীন অংশীদারি কারবার, যে কোনো সময় বন্ধ করা যায়, কোনো সময় উল্লেখ করা নেই। 128, অংশীদারি দলিলের অন্য নাম কি? আর্টিকেলস অফ পার্টনারশিপ, অংশীদারি দলিলের অপর নাম হচ্ছে আর্টিকেলস অফ পার্টনারশিপ। 129, শেষ 6 মাস ধরে প্রতি মাসের শেষে নির্দিষ্ট উত্তোলন 5% হারে সুদ 500 টাকার উপর উত্তোলন কত হবে? দেখো, প্রথমে তোমাকে জানতে হবে যদি শেষ 6 মাস কেউ টাকা তোলে প্রতি মাসের শেষে, তাহলে তাকে 2.5 মাসের জন্য সুদ দিতে হয়। তাহলে এখন যদি কেউ 500 টাকা করে কি বলছে উত্তোলন কত? উত্তোলন তাহলে এক্স ধরে নাও, তাহলে তোমার উত্তোলন যদি এক্স হয়, তাহলে তোমার 6 মাসে মোটামুটি 6x টাকা উত্তোলন করবে। আচ্ছা, যেখানে তোমার সুদের হার কত? 5/100 করে দাও, আর 2.5/12 করে দাও, সেটাকে তুমি কার সঙ্গে সমান করবে? তুমি 500 টাকার সঙ্গে সমান করবে, তাহলে এক্সের মান তুমি পেয়ে যাবে, সেখান থেকে 6x তোমার হয়ে যাবে 48,000 টাকা, ঠিক আছে। যে তুমি 48,000 টাকা টোটাল তুলেছো, 48,000 টাকা টোটাল, ভালো করে বোঝো, 6x মানে 48,000, এক্স মানে 48 নয়, 6x মানে 48,000। আর যদি বলতে প্রতি মাসে ক টাকা করে তুলছো, তাহলে তোমাকে ওই 48,000 টাকাটাকে আবার 6 দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে। 130, অংশীদার ফার্ম থেকে ঋণ নিলে ঋণের ওপর সুদ কোথায় দেওয়া হয়? উত্তর হবে লাভ ক্ষতির হিসাবে ক্রেডিট করা হয়, ঠিক আছে। অংশীদার ফার্ম থেকে ঋণ নিলে সেই ঋণের ওপর সুদ লাভ ক্ষতির হিসাবে ক্রেডিট করা হয়। 131, 1/12/25, লাভ থেকে 40,000 ও 1/1/26 মূলধন থেকে 60,000 টাকা উত্তোলন, 12% হারে উত্তোলনের ওপর সুদ কত হবে? তাহলে দেখো 1,600 টাকা তোমার সঠিক উত্তর। কিভাবে হয়েছে? যে মূলধন থেকে উত্তোলনে মূলধনের সুদ কমে যায়, উত্তোলনের সুদ ধরা হয় না, তাহলে মুনাফা থেকে উত্তোলনের 4 মাসের সুদ গণনা করা হবে, ঠিক আছে, যেটা তোমার 40,000 টাকা, তাহলে 60,000 টাকাটা তোমার গণনা করা হচ্ছে না। কেন? কারণ মূলধন যদি তুলে নেয় সেটা ক্যাপিটাল উইথড্র হয়ে যাচ্ছে, ক্যাপিটাল উইথড্রর ওপর ইন্টারেস্ট অন ড্রয়িং গণনা করা হয় না। ইন্টারেস্ট অন ড্রয়িং কোথায় গণনা করা হয়? যখন তুমি প্রফিট উইথড্র করবে, মানে 40,000 টাকা, তাহলে 40,000 টাকার 12% করো। এবার তুমি বলবে স্যার 4/12 কেন হলো? কারণ 4/12 তুমি হচ্ছে সময়টা তোমাকে গণনা করতে হবে, 1/12/2025, আর একটা তোমার রয়েছে 1/1/2026, ঠিক আছে। অর্থাৎ তুমি 12 মাস
জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, টোটাল 4 মাসের তুমি সুদ গণনা করছো। যদিও এখানে কিছু বলা নেই, তো তুমি 4 মাসের করছো, ঠিক আছে। 1 মাসেরও করা যাবে, কিন্তু যেহেতু বলা নেই মার্চ মাস অবধি ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ডিসেম্বর অবধি করলে তোমার উত্তরও তাছাড়া মিলবে না। 132, যে বিষয়টি সুনামের মূল্যকে প্রভাবিত করে না। দেখো এবার কিন্তু সুনাম চলে এসেছে, মানে পার্টনারশিপ হলো শেষ। সুনামের থিওরি আছে, অঙ্ক আছে। তাহলে তোমরা যদি পার্টনারশিপ এতটা পর্যন্ত শেষ করতে পেরেছো, তাহলে গুডউইলের জন্য একটু অপেক্ষা করে যাও, কারণ কিছু প্রশ্ন গুডউইলের কিছু প্রশ্ন রয়েছে। পার্টনারশিপে তুমি 132টা প্রশ্ন করেছো, মানে অনেক প্রশ্ন করেছো। তো এই প্রশ্ন থেকে তোমার কটা পড়বে? দুটো মিলিয়ে পার্টনারশিপ আর গুডউইল থেকে 15 নাম্বার পড়বে। তুমি যদি 5 ভাগ করে দাও বা 10-15 ভাগ করে, 10টার জন্য 130টা প্রশ্ন করছো, আর এখানে 5টার জন্য তুমি বাকি প্রশ্ন করছো। তাহলে তোমার কিন্তু পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাওয়া একেবারে কিন্তু 100% কমন পেয়ে যেতে পারো। এবং পরীক্ষায় তোমার কোনো প্রশ্ন আটকাবেও না, কারণ তুমি আগে যেগুলো করে নিয়েছো, আগে যে রুলগুলো করে নিয়েছো, এর থেকে আর কঠিন কি পড়তে পারে? যা কঠিন অঙ্ক আছে এর থেকে আর কঠিন অঙ্ক আর কি দেবে? তার মানে এর থেকে যদি কঠিন অঙ্ক দেয়, তাহলে সরকার চায় না যে তোমরা পাস করো পরীক্ষায়, ঠিক আছে। একেবারে সোজা কথা। কারণ এতে যেভাবে তুমি ভেবে দেখো, তুমি একটা করছো সাজেশান, তুমি করছো একটা সাজেশান। কোথা থেকে সাজেশান দিয়েছে? ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে সাজেশান দিয়েছে। আমরা সাজেশান দিলে 10টা প্রশ্নের জন্য ছেলেদেরকে 100টা প্রশ্ন দিলে ছেলেরা হাঁপিয়ে ওঠে। সরকার থেকে সাজেশান দিয়েছে তোমার 10টা প্রশ্নের জন্য 132টা প্রশ্ন দিয়েছে। তাহলে এর থেকে বেশি সাজেশান তুমি আর কোথায় পাবে? তো সুনামটা করো, চালু করছি, খাতায় লিখে নিও। যারা খাতায় লিখোনি পিডিএফ সংগ্রহ করে নিও, ঠিক আছে। 132টা শুরু করছি। আর লাইক দিয়ে দাও, এতটা চলে এসেছো যখন লাইক দিয়ে দাও। 132, যে বিষয়টি সুনামের মূল্যকে প্রভাবিত করে না সেটি হচ্ছে ব্যক্তিগত ব্যয়। সুনামে বিষয়কে প্রভাবিত করে না। বাকি ব্যবসার অবস্থান, পণ্যের প্রকৃতি, একচিটিয়া ক্ষমতা সুনামকে প্রভাবিত করে। সুনাম কি? সুনাম হচ্ছে অস্পৃশ্য অথচ বাস্তবসম্য, বা এরকমও তোমার থাকতে পারে অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। 34, সুনামের মূল্যায়নের সময় কোনটি বিবেচনা করা হয় না? শুধুমাত্র বিবেচনা করা হয়, শুধুমাত্র কোনটা বিবেচনা করা হয়? উত্তর হচ্ছে স্বাভাবিক ব্যবসার লাভ। কেন? কোনো অস্বাভাবিক লাভ, অস্বাভাবিক ক্ষতি এইগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু সুনামের সঙ্গে আনা হয় না, ঠিক আছে। 135, স্বাভাবিক লাভ গণনা করা হয় কিসের ওপর? উত্তর হচ্ছে গড় নিযুক্ত মূলধনের ওপর। কিভাবে? অ্যাভারেজ স্বাভাবিক লাভ সূত্র কি? নর্মাল রিটার্নের সূত্র কি? নর্মাল প্রফিটের সূত্র কি? অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু স্বাভাবিক আয়ের হার বা রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, NRR, ঠিক আছে, নর্মাল রেট অফ রিটার্ন। 136, ভারযুক্ত গড় লাভ পদ্ধতির অধীন কোনটা, বা কার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়? উত্তর হচ্ছে সাম্প্রতিক বছরের লাভের ওপর কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। কেন? কারণ সাম্প্রতিক বছরের লাভ বেশি ওয়েটেড পায়। 137, গড় লাভ পদ্ধতির অধীনে সুনামের মূল্যায়নে কিভাবে করা হয়? উত্তর তোমার হবে গড় লাভকে ক্রয়ের বছর দিয়ে ভাগ করা হয়। অ্যাভারেজ প্রফিট মেথডে কী করি? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। ব্যাখ্যা তোমার দিয়ে দিচ্ছি, প্রতিটাই ব্যাখ্যা সুন্দরভাবে সাজানো আছে, একেবারে তোমার কোনো এলোমেলো নেই, ঠিক আছে। তোমার কোনটা উত্তর হবে হাইলাইট করা রয়েছে, ব্যাখ্যা তোমার হাইলাইট করা রয়েছে, ঠিক আছে। এই পিডিএফ যদি তোমরা করতে পারো, পরীক্ষায় কিন্তু ভালো নাম্বার কিন্তু তোমাদের আসবে, এটা কিন্তু আমি পুরো গ্যারান্টি দিচ্ছি, ভালো নাম্বার আসবে। অতিরিক্ত লাভ পদ্ধতির অধীনে সুনামের মূল্যায়নের ক্ষেত্রে কোনটি গণনা করা হয়? অতিরিক্ত লাভকে ক্রয় বছর দিয়ে গুণ করা হয়, অর্থাৎ সুপার প্রফিট গুণিতক নাম্বার অফ ইয়ার পারচেস, অপশান বি। 139, মূলধনীকরণ পদ্ধতির অধীনে অতিরিক্ত লাভ দ্বারা সুনাম নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? অতিরিক্ত লাভ মানে সুপার প্রফিটে তুমি ক্যাপিটালাইজ করছো, তাহলে তোমার কী হবে? অতিরিক্ত লাভ বাই স্বাভাবিক আয়ের হার ইন্টু 100, বা নর্মাল রেট অফ রিটার্নটা নিচে থাকবে, 100টা উপরে থাকবে। 140, ভারযুক্ত গড় পদ্ধতি অনুসরণ করা কখন উচিত? যখন লাভ ক্রমবর্ধমান বা হ্রাসমান প্রবণতা দেখা যায়, যে লাভ ক্রমশ বাড়ছে, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, কখনো কমার দিকে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, তখন ওয়েটেড নেওয়াটাই কিন্তু ভালো। 141, মূলধনীকরণ পদ্ধতির অধীনে সুনামের মূল্যায়নে কোনটি জানা প্রয়োজন? উত্তর হচ্ছে স্বাভাবিক প্রবর্তনের হার বা নর্মাল রেট অফ রিটার্ন জানা দরকার, কারণ এটা না জানলে তুমি কিন্তু অঙ্ক করতে পারবে না। 142, নিচের কোন বিবৃতিটি সত্য? হচ্ছে অতিরিক্ত লাভ সমান গড় লাভ মাইনাস স্বাভাবিক লাভ।
যে সুপার প্রফিট মানে কি, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। 143, সুনাম হলো বাস্তব সম্পদের স্বাভাবিক রিটার্নের অতিরিক্ত প্রত্যাশিত ভবিষ্যৎ আয়ের বর্তমান মূল্য। এটি কার উক্তি? এটা হচ্ছে E.L. কোহলারের উক্তি। এই উক্তি কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, উক্তিগুলো কিন্তু মনে রাখবে। 144, সুনাম ব্যবসায়কে কার চেয়ে বেশি লাভ করতে সাহায্য করে? সুনাম ব্যবসায়কে কার চেয়ে বেশি? উত্তর হচ্ছে স্বাভাবিক লাভের থেকে বেশি লাভ তৈরি করতে সাহায্য করে। 145 থেকে দেখো কিছু অঙ্ক চলে এসেছে। গড় মূলধন 4,80,000 টাকা, গড় লাভ 72, স্বাভাবিক হার 12.5%, তাহলে অতিরিক্ত লাভ কত? টাকা দিয়েছো? 4,80,000, তার 12.5% করে দাও 60,000 টাকা। তুমি টাকা ইনকাম করেছো? 72, তাহলে তোমার সুপার প্রফিট কত? 12,000 টাকা সুপার প্রফিট। 146, ঝুঁকিমুক্ত হার 12.5%, ঝুঁকির প্রিমিয়াম 2.5%, মোট 15% হয়ে গেল দুটো মিলিয়ে। মূলধন 4 লক্ষ টাকা হলে স্বাভাবিক লাভ কত? স্বাভাবিক লাভ হবে ওই 15% করতে হবে তোমাকে, 60,000 টাকা। 147, অতিরিক্ত লাভ মানে সুপার প্রফিট 12,000 টাকা। একই রকম দেখো বাজার হার 12%, ঝুঁকির প্রিমিয়াম 2.5%, তাহলে মোট হচ্ছে কত? 12.5। তাহলে মূলধনীকরণ সুনাম কত? মূলধনীকরণ সুনাম কি? অতিরিক্ত লাভকে তুমি কী করবে? NRR, ঠিক আছে, অর্থাৎ 12.5 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে। 12.5 দিয়ে ভাগ করবে, 100 দিয়ে গুণ করবে, মনে রাখবে। 96,000 টাকা হচ্ছে তোমার মূলধনীকরণের মাধ্যমে সুপার প্রফিট মেথডে গুডউইল। 148, গড় লাভ 80,000 টাকা, সম্পদ 5 লক্ষ, স্বাভাবিক আর 12.5%, সুনাম কত? তাহলে দেখো অ্যাভারেজ প্রফিট তোমার কত হচ্ছে? 80,000। তাহলে অ্যাভারেজ প্রফিট তোমার যদি 80,000 হয়, তাহলে কত টাকা ক্যাপিটাল দিলে এই 80,000 টাকা ইনকাম করা যায়? উত্তর হবে 80,000 গুণিতক 100/12.5, তাহলে 6,40,000 টাকা দিলে 80,000 টাকা আয় করা যায়। কিন্তু তুমি দিয়েছো 50,000, এই 5 লাখ টাকা, তাহলে তুমি বাকিদের তুলনায় 1,40,000 টাকা কম দিয়েছো। এটা তোমার গুডউইল, তোমার সুনাম 1,40,000 টাকা। 149, প্রারম্ভিক মূলধন 4 লক্ষ, লাভ তোমার 1,20,000, উত্তোলন যদি 20,000 হলে গড় নিযুক্ত মূলধন কত হবে? দেখো তাহলে প্রারম্ভিক মূলধন দেওয়া রয়েছে 4 লাখ, লাভ হয়েছে কত? 1,20,000, উত্তোলন হচ্ছে তোমার 20,000। তাহলে তুমি কী করে পাবে? উত্তর তোমার 4,50,000 কী করে পাবে? দেখো নিট লাভ সংযোজন 1,20,000 থেকে 20,000 বাদ, কেন? ওই যে তুমি উত্তোলন করে নিয়েছো, তা নিট লাভ সংযোজন হচ্ছে 1 লাখ টাকা। গড় মূলধন কত? 40,000 যোগ 1,00,000/2, তাহলে তোমার এদিকে হয়ে যাবে কত? 50,000, তাহলে 4 লাখ যোগ 1,00,000/2, তাহলে 4 লক্ষ যোগ 50,000, 4,50,000 হবে তোমার গড় নিযুক্ত মূলধন। এবার চলে এসো 150-এ। সমাপনী মূলধন হচ্ছে তোমার 7,20,000 টাকা, লাভ হয়েছে 1,80,000, উত্তোলন 40,000, গড় নিযুক্ত মূলধন কত? একই ধরনের প্রশ্ন দেখো, তাহলে তুমি নিট বৃদ্ধি কত হচ্ছে? 1,80,000 থেকে 40,000 বাদ দাও, 1,40,000, গড় মূলধন কত হবে? 7,20,000 মাইনাস 1,40,000/2 সমান হচ্ছে 6,50,000। তোমাকে একটা জিনিস বলি, সমাপনী মূলধন এখানে তোমার ক্লোজিং ক্যাপিটালকে বলছে, ঠিক আছে? ক্লোজিং ক্যাপিটাল, সমাপনী মূলধন মানে ক্লোজিং ক্যাপিটাল। আগে দেখবে একটা অঙ্ক, তোমরা একটু আগে চলে এলাম, অনেকটা আগে সমাপনী ছিল, তার মানে এখানে সমাপনী হচ্ছে ক্লোজিংকে বলা হচ্ছে, ক্লোজিং ক্যাপিটালকে বলা হচ্ছে, ঠিক আছে? 151, সমাপনী বা ক্লোজিং ক্যাপিটাল 2,40,000, লাভ হয়েছে 1,80,000, স্বাভাবিক হার 80% হলে স্বাভাবিক লাভ কত? তাহলে দেখো প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন তুমি হচ্ছে, আচ্ছা এখানে প্রশ্নটা হয়তো কিছুটা মিস্টেক থাকতে পারে, ঠিক আছে? কেন? এখানে প্রারম্ভিক মূলধন 60,000 টাকা, এই কথাটা তোমার কোনো জায়গায় উল্লেখ করা নেই, ঠিক আছে? তো এই জায়গাটা আমি স্কিপ করে যাচ্ছি। যদি আমি 151 প্রশ্নটা সঠিকভাবে পাই, তোমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমার প্রারম্ভিক হচ্ছে 3,60,000 আর অন্তিম হচ্ছে 4,40,000। এটা 4,40,000 না, এটা তোমার 4 লক্ষ হবে। দেখো ব্যাকেটে তোমার গড় দেওয়া রয়েছে 4 লক্ষ। এবার তুমি বলে 4 লক্ষ গড় কী করে পেলাম? ওপেনিং এবং ক্লোজিং দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 3,60,000 আর 4,40,000 যোগ করে 2 দিয়ে ভাগ, গড় হচ্ছে 4 লক্ষ। গড় লাভ কত? 75,000। আর তোমার আর কত? তোমার এখানে হচ্ছে 12.5%, তাহলে অতিরিক্ত লাভ কত? তাহলে দেখো উত্তর হচ্ছে তোমার 25,000 টাকা। কীভাবে? গড় মূলধন তোমার 4 লক্ষ টাকা,
স্বাভাবিক লাভ হচ্ছে 4,12,500। 4,00,000টা প্রথমেই বললাম কী করে পেলাম, গড় করে 3,60,000 আর 4,40,000 যোগ করে 2 দিয়ে ভাগ, 12.5% মানে তোমার কত হচ্ছে 50,000 টাকা। এবার তুমি লাভ করতে পেরেছো 75,000, বাকিরা লাভ করছে 50,000, তোমার প্রফিট কত 25,000 টাকা তোমার সুপার প্রফিট। 153। স্থায়ী সম্পদ 4,00,000 টাকা, বিনিয়োগ 80,000 টাকা, চলতি সম্পদ 2 লক্ষ, চলতি দায় 1 লক্ষ। তাহলে নিযুক্ত মূলধন কত? নিযুক্ত মূলধনের সূত্রটা তুমি দেখে নাও, স্থায়ী সম্পদ প্লাস বিনিয়োগ প্লাস চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তোমার হচ্ছে 5,80,000 টাকা হচ্ছে নিযুক্ত মূলধনের পরিমাণ। 154। 5 বছরের লাভ 40,000, 42,000, 48,000, 24,000, 36,000, ক্ষতি, তাহলে গড় কত হচ্ছে, গড় 38,000। কী করে? লাভ এবং ক্ষতিকে যোগ বিয়োগ করে 5 দিয়ে ভাগ, যেগুলো লাভ আছে যোগ করবে, যেগুলো ক্ষতি আছে সেগুলোকে কি করবে, বিয়োগ করবে। তো এখানে সবগুলোই হচ্ছে তোমার লাভ আছে, 40,000, 42,000, 48,000, 24,000, 36,000, 5টাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় হবে 38,000। আর 2.5 বছরের ক্রয়ের সুনাম, গুডউইল কত হবে? গুডউইল তুমি সিম্পলি 38,000কে 2.5 দিয়ে গুণ করে দাও, 95,000 টাকা তোমার হয়ে যাবে সুনাম। এখানে তোমার মোট লাভ নয়, এখানে সুনাম। ব্যাখ্যাটা তোমার এই যে মোট লাভ দেওয়া রয়েছে 1,90,000, গড় লাভ 38,000, সুনাম হচ্ছে 95,000। অপশান ডি হবে তোমার সঠিক উত্তর। 155। নিচের কোন বিবৃতিটি সঠিক? সুনাম একটি অস্পর্শনীয়, মূল্যবান বা স্থায়ী সম্পত্তি। 156। গড় লাভের মূলধনীকৃত মূল্য কার ভিত্তিতে করা হয়? উত্তর হবে স্বাভাবিক প্রবর্তনের হারে করা হয় বা নর্মাল রেট অফ রিটার্নে করা হয়। 157। দেখো কিছু অঙ্ক দেওয়া রয়েছে, তোমাদের বলি যে 150টা প্রশ্ন আমরা পেরিয়ে চলে এলাম, তোমরা কিছু লাইক করে দিও। আর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, ইনস্টাগ্রাম সবেরই লিঙ্ক দেওয়া থাকে, টেলিগ্রাম, তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে যতটা পারবো আমি তোমাদেরকে সাহায্য করব। 157। গড় লাভ 2 লাখ টাকা, মোট হার বা রিটার্নের হার 12.5%, তাহলে গড় লাভের মূলধনীকৃত কত হবে? তাহলে তুমি ইজি ওটাকে 100 দিয়ে গুণ করো, 12.5 দিয়ে ভাগ করো, তোমার কত হবে 16 লক্ষ টাকা। মানে যে কেউ যদি 16 লক্ষ টাকা দেয় সে 2 লক্ষ টাকা আয় করতে পারবে ওই 12.5% রিটার্ন হিসাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে যাও, সুনামের মূল্যকে প্রভাবিত করে এমন একটি উপাদানের উদাহরণ দাও যে সুনামকে বাড়াতে পারে বা কমাতে পারে। উত্তর হচ্ছে পণ্যের গুণগত মান এবং অবস্থান। 159। সুনাম হিসাব বইয়ে রেকর্ড করা হয় কখন? যখন এর জন্য মূল্য পেমেন্ট করা হয় বা অর্থ দেওয়া হয়। তার মানে তুমি বুঝতে পারছো, পারচেস গুডউইলকে গণনা করা হয়, তোমার হচ্ছে সেলফ জেনারেট গুডউইলকে গণনা করা হয় না। এখানে একটা মান পড়ে, সেটা হচ্ছে AS 26, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। 160। মোট সম্পদ 5 লাখ, বাহ্যিক দায় 2 লাখ, ক্রয় বিবেচনা তোমার 3.5 লাখ, তাহলে সুনাম কত? তাহলে তুমি হচ্ছে মোট সম্পদ থেকে বাহ্যিক দায় বাদ দিয়ে দাও 3 লাখ, তুমি কিনেছো 3.5 লাখ টাকা দিয়ে, তাহলে 50,000 টাকা গুডউইল। মানে তুমি 3 লাখ টাকার জিনিস কিনলে, তার বিনিময়ে 3.5 লাখ টাকা দিলে, তাহলে 50,000 টাকা তোমার গুডউইলের জন্য তুমি পেমেন্ট করলে। 161। 3 বছরের ক্রয়ের সুনাম 1,68,000 টাকা হলে 4 বছরের মোট লাভ কত হবে? তাহলে তুমি দেখো 3 বছরের ক্রয়ের সুনাম, তাহলে 1,68,000কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে গড় লাভ 56,000, 56,000কে 4 দিয়ে ভাগ করে দাও, 2,24,000 টাকা হচ্ছে তোমার মোট লাভ। 162। লাভ 40,000, 25,000, 40,000, 52,000, 3,000 অস্বাভাবিক ক্ষতিসহ সম্মিলিত 55,000 আর 46,000 হলে গড় কত? তাহলে দেখো তোমার মোট লাভ কত হচ্ছে 40,000, 55,000, 46,000। এবার তুমি বলবে স্যার 55,000 কোথা থেকে এলো? যে অস্বাভাবিক ক্ষতিকে আমরা যোগ করি, 52,000-এর সঙ্গে 3,000 যোগ করলাম 55,000, তাহলে তোমার টোটাল মোট লাভ হচ্ছে 1,41,000। গড় লাভ কত? 1,41,000কে 3 দিয়ে ভাগ করো 47,000। তেমনই মনে রাখবে, যদি অস্বাভাবিক লাভ হয় সেটাকে কিন্তু আমরা আবার মাইনাস করব। সমাপনী মূলধন 6,40,000, লাভ হচ্ছে 60,000, তাহলে গড় নিযুক্ত মূলধন কত? গড় নিযুক্ত মূলধনের সূত্র হচ্ছে অন্তিম মূলধন মাইনাস চলতি বছরের লাভ বাই 2, তাহলে 6,40,000 মাইনাস 30,000 সমান 6,10,000। গড় নিযুক্ত মূলধন হবে তোমার 6,10,000 টাকা। আবার দেখো একটা অঙ্ক, লাভ হয়েছে তোমার 25,000, 40,000, 60,000, ঠিক আছে? 25,000, 40,000, 60,000,
আর 2 বছরের ক্রয়ের ভিত্তিতে সুনাম কত। তাহলে তুমি প্রথমে অ্যাভারেজ করে নাও, 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করো, তাহলে অ্যাভারেজ তোমার হচ্ছে 41,666 টাকা। তাকে তুমি 2 দিয়ে গুণ করলে 83,333 টাকা হচ্ছে তোমার লাভ। অপশান বি হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 165 লাভ হয়েছে 60,000, 45,000, 30,000। 2 বছরের ক্রয়ের ভিত্তিতে সুনাম কত। 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করো, 45,000 টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে সুনাম কত হচ্ছে তোমার 45,000কে 2 দিয়ে ভাগ করলে 90,000। অপশান ডি হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর। 166 লাভ আছে 20,000, ক্ষতি আছে 5,000 আর 15,000 লাভ। তাহলে তুমি হচ্ছে অ্যাভারেজ করে নাও, 20,000-এর থেকে 5,000 বিয়োগ 15,000 যোগ, তাহলে 30,000 টাকা। তাকে তুমি যদি ভাগ করো 3 দিয়ে, 10,000 টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে সুনাম কত হবে, 10,000কে 2 দিয়ে গুণ করো, 20,000 টাকা হবে তোমার সুনাম। 167 গড় লাভ 15,000 টাকা। 2 বছরের ক্রয়ের সুনাম 18,000, প্রতি মুনাফা 9,000 হলে স্বাভাবিক লাভ কত হবে। তাহলে দেখো, গড় লাভ তুমি বুঝতে পারছো 15,000, আর 18,000 টাকা হচ্ছে তোমার সুনাম অতি মুনাফা। তাহলে অতি মুনাফার ভিত্তিতে তোমার যদি 18,000 হয়, তাহলে 18,000কে 2 দিয়ে ভাগ করে দাও, 9,000 হচ্ছে তোমার কি সুপার প্রফিট। সুপার প্রফিট 9,000 হলে 15,000 থেকে তুমি 9,000 বাদ দাও, নর্মাল প্রফিট হবে তোমার 6,000 টাকা। 168 গড় লাভ 3 লাখ, আর মূলধনের হার 12%, মূলধন হচ্ছে 22 লাখ। তাহলে সুনাম কত। দেখো, তুমি মূলধন দিয়েছো 22 লাখ টাকা, তুমি মূলধন কত দিয়েছো 22 লাখ টাকা, তোমার লাভ হয়েছে 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা লাভ করতে গেলে কত টাকা দিতে হবে, 3 লাখ গুণিতক 100/12, 100/12 করবে, তাহলে 25 লাখ টাকা। 25 লাখ টাকা দিলে 3 লাখ টাকা কামানো যায়, কিন্তু তুমি 22 লাখ টাকা দিয়েই 3 লাখ টাকা কামিয়ে নিয়েছো। তাহলে তোমার গুডউইল কত হলো, তোমার গুডউইল হচ্ছে 25 লাখ বিয়োগ 22 লাখ সমান 3 লাখ টাকা। 169 স্বাভাবিক লাভের অতিরিক্ত লাভকে কি বলা হয়। উত্তর হচ্ছে সুপার প্রফিট বা অতিরিক্ত লাভ। 170 5 বছরের সম্মিলিত লাভ 136কে, 190কে, 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 249, তাহলে মোট হচ্ছে কত, 9,55,000 টাকা। গড় লাভ কত, 5 দিয়ে ভাগ করে দাও, 1,91,000 টাকা। 171 মূলধন তোমার হচ্ছে 5 লাখ টাকা, গড় লাভ হচ্ছে তোমার 60,000, স্বাভাবিক হার 15% হলে অতিরিক্ত লাভ কত। তাহলে তোমার নর্মাল রেট অফ রিটার্ন কত, 15%, আর মূলধন দিয়েছো 5 লাখ, 5 লাখের 15% কত, 75,000, আর গড় লাভ হচ্ছে কত, 60,000। তাহলে তুমি তো লাভ কমই করতে পেরেছো, তোমার 60,000 টাকা তুমি লাভ করেছো, কিন্তু অন্যদের 75,000 হয়ে যাচ্ছে, তোমার তো কোনো অতিরিক্ত লাভ নেই। অতিরিক্ত লাভ হবে 0 বা ঋণাত্মক। 172 গড় লাভ 80,000, রেট অফ রিটার্ন 10%, 4 বছরের ক্রয় ভিত্তিতে সুনাম হয়েছে তোমার 1 লাখ টাকা। তাহলে নিযুক্ত মূলধন কত। তাহলে দেখো, 4 বছরের ক্রয় ভিত্তিতে অতি মুনাফায় যদি তোমার 1 লাখ হয়, তাহলে তোমার সুপার প্রফিট হচ্ছে 1 লাখকে 4 দিয়ে ভাগ করলে 25,000 টাকা। ঠিক আছে, আর এদিকে তুমি কি পাচ্ছ, এদিকে তুমি পাচ্ছ গড় লাভ 80,000। ঠিক আছে, গড় লাভ 80,000 পাচ্ছ, আর একদিকে সুপার প্রফিট পাচ্ছ 85,000। তাহলে তোমার স্বাভাবিক লাভ কত, 55,000। এবার 55,000 টাকা যদি তোমার স্বাভাবিক লাভ হয়, তুমি ক টাকা ইনভেস্ট করেছো, 10% রিটার্ন। তাহলে উপরে করো 100, নিচে করো 10, 5,50,000 টাকা তোমার ইনভেস্ট আছে। ঠিক আছে, তোমার 5,50,000 টাকা ইনভেস্ট করা রয়েছে। 173 ফার্মের সুনাম যে বিষয় দ্বারা প্রভাবিত হয় না, সেটা হচ্ছে অস্বাভাবিক লাভ বা ক্ষতি। কেন, কারণ অস্বাভাবিক লাভ বা ক্ষতি আমরা সবসময় অ্যাডজাস্ট করে নিই, এটা সুনামের ওপর প্রভাব ফেলতে পারে না। 174 লাভ 36,000, 48,000, 72,000, ভার 1, 2, 3, তাহলে ভারযুক্ত গড় লাভ কত হবে। তাহলে 3টে লাভ যোগ করে ফেলো, 36,000, 48,000, 72,000, তাহলে 3,48,000, আর ভারটাকে যোগ করে ফেলো, 1 যোগ 2 যোগ 3, 6, তাহলে তুমি 3,48,000কে 6 দিয়ে ভাগ করো, উত্তর হবে 58,000 টাকা। 175 AS26, আগেই বললাম AS26 পরীক্ষায় পড়বে। AS26 অনুযায়ী কোন সুনামকে হিসাবে লেখা হয়। উত্তর হচ্ছে কৃত সুনাম বা ক্রয় সুনামকে লেখা হয়। 176 দেখো প্রশ্ন আছে, মূলধন তোমার 5 লক্ষ টাকা, নর্মাল রেট অফ রিটার্ন 12%, 4 বছরে অতি মুনাফা 1,60,000 হলে গড় লাভ কত। তাহলে তোমার অতি মুনাফা কত হয়েছে, 4 বছরের অতি মুনাফার সুনাম হয়েছে 1,60,000, তাহলে তোমার অতি মুনাফা বা সুপার প্রফিট 40,000, এটা আমরা ধরে নিতে পারি। কোথা থেকে পেলাম, 1,60,000কে 4 দিয়ে ভাগ করলাম, 40,000। এবার তোমার নর্মাল রিটার্ন কত, 5 লাখের 12%, 60,000, তাহলে তোমার
গড় লাভ কত? 60,000 যোগ 40,000, 1,00,000 টাকা তোমার গড় লাভ বা অ্যাভারেজ প্রফিট। 177 কাল্পনিক নয় কিন্তু অস্পৃশ্য এবং আদায়যোগ্য মূল্য আছে এমন সম্পত্তিকে কী বলা হয়? উত্তর হবে সুনাম। 178 মূলধন 1,50,000, লাভ 50,000, হার 10%, মূলধনীকৃত করলে আমরা 5 লাখ পেয়ে যাব, তাহলে সুনাম কত? তাহলে দেখো তোমার লাভ হয়েছে কত? লাভ হয়েছে তোমার 50,000, তাকে যদি আমরা ক্যাপিটালাইজ করি তাহলে 50,000কে 100 দিয়ে গুণ করবো, 10 দিয়ে ভাগ, 5 লাখ টাকা তোমার ক্যাপিটালাইজড ভ্যালু। তা থেকে 1,50,000 টাকা বাদ দাও, কারণ তুমি 1,50,000 টাকা ইনভেস্ট করেছো, তাহলে 3,50,000 টাকা তোমার কিন্তু গুডউইল হচ্ছে। 179 লাভ দিয়ে দিয়েছে তোমার 3 বছরের 80,000, 92,000, 74,000, 2 বছরের ক্রয় ভিত্তিতে সুনাম কত? তাহলে 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ করো, অ্যাভারেজ প্রফিট হচ্ছে 82,000। 82,000কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার সুনাম কত হচ্ছে? 1,64,000। 180 লাভ বা ক্ষতি আবার দিয়ে দিয়েছে 60,000, 48,000, -42,000, 82,000, 52,000। তাহলে এইগুলোকে যোগ বিয়োগ করে তুমি ভাগ করে দাও কত দিয়ে? 1, 2, 3, 4, 5, 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যাভারেজ প্রফিট হচ্ছে 40,000। তাকে তুমি 2 দিয়ে গুণ করো, 80,000 টাকা তোমার হচ্ছে গুডউইল। 181 2 বছরের ক্রয়ের ভিত্তিতে সুনাম যদি 25,000 টাকা হয় তাহলে গড় লাভ কত? 2 দিয়ে ভাগ করে দাও, 12,500 টাকা হচ্ছে তোমার অ্যাভারেজ প্রফিট। নিচের কোনটি বিজোড় বেছে নাও? এটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি। কেন? কারণ বাকিগুলো দেখো সুনাম মূল্যায়ন করার পদ্ধতি, কিন্তু স্থির মূলধন পদ্ধতি হচ্ছে অংশীদারি কারবারে একটা হিসাব রাখার পদ্ধতি। 183 মূলধনীকৃত মূল্য নির্ণয়ে গড় লাভকে কার দ্বারা ভাগ করা হয়? উত্তর হচ্ছে স্বাভাবিক প্রবর্তনের হার বা নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা তোমাকে ব্যবহার করতে হবে অ্যাভারেজ প্রফিট থেকে তুমি মূলধনীকৃত মূল্য বা ক্যাপিটালাইজড ভ্যালু বার করানোর জন্য। ঠিক আছে, আমরা চলে এসেছি 184-তে। ঠিক আছে, সুনামের মূল্যায়ন কখন করা হয়? যখন কারবারের একত্রীকরণ ঘটে, নতুন অংশীদার গ্রহণ করলে, অংশীদার অবসর গ্রহণ করলে, সব ঘটে। উত্তর হবে সব ঘটে। ব্যবসায়ে ভালো নাম খ্যাতি যা বাড়তি সুবিধা আনে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে সুনাম। 186 স্বাভাবিক অবস্থায় অনুরূপ প্রতিষ্ঠান দ্বারা অর্জিত লাভকে কি বলা হয়? উত্তর হবে স্বাভাবিক লাভ, মানে আমিও যেমন প্রফিট করছি অন্যরাও তেমন প্রফিট করছে, সেটা হচ্ছে নর্মাল প্রফিট। সমাপনী মূলধন 5 লক্ষ, গড় লাভ 50,000 হলে গড় নিযুক্ত মূলধন কত? গড় নিযুক্ত মূলধনের সূত্র কি? ক্লোজিং ক্যাপিটাল মাইনাস লাভ বাই 2। তাহলে 5 লক্ষ মাইনাস 50,000 বাই 2, 4,75,000 হচ্ছে তোমার অ্যাভারেজ ক্যাপিটাল। আর প্রারম্ভিক ক্যাপিটাল যদি দেওয়া থাকে তাহলে ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে তোমার কিন্তু অ্যাভারেজ তোমার হচ্ছে লাভের যে হাফ সেটা কিন্তু যোগ করতে হবে, সেটা ওপেনিং ক্যাপিটাল দেওয়া থাকলে, মানে যেটা তুমি মাঝখানে বিয়োগ করছো। দেখো সমাপনী মূলধন মাইনাস লাভ বাই 2, কিন্তু এটা তোমার যদি প্রারম্ভিক মূলধন থাকে তাহলে ওই বিয়োগটাই কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। 188 গড় মূলধন 8 লাখ, লাভ হচ্ছে তোমার 1.8 লাখ, হার হচ্ছে 10%, তাহলে সুনাম কত? তাহলে প্রথমেই 10% দিয়ে তুমি লাভটাকে মূলধনায়ন করে নাও। তাহলে 1.8 লাখের 10% তুমি যদি মূলধনায়ন করো তাহলে উপরে 100 নিচে 10, তাহলে তোমার হবে 18 লাখ টাকা। তুমি ইনভেস্ট করেছো 8 লাখ টাকা, তাহলে তোমার গুডউইল হচ্ছে 10 লাখ টাকা। 189 গড় লাভ হচ্ছে 13,500 টাকা, 10% তোমার রিটার্ন। 4 বছরে অতি মুনাফার ভিত্তিতে 24 হলে নিযুক্ত মূলধন কত? তাহলে অতি মুনাফা কত? অতি মুনাফা তোমার হচ্ছে 24,000কে 4 দিয়ে ভাগ করে 6,000 টাকা। স্বাভাবিক লাভ কত? 13,500। তাহলে 13,500 থেকে 6,500 বাদ দাও, 7,500 টাকা তোমার নর্মাল রিটার্ন। আর তাহলে মূলধন কত হবে? 7,500কে 100 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, 75,000 টাকা হচ্ছে তোমার মূলধনের পরিমাণ। 190 2 বছরের ক্রয়ের ভিত্তিতে 50কে প্রথম ও দ্বিতীয় বছর 32,000, 28,000 হলে 3 বছরের লাভ কত? এখন বলছে 2 বছরের ক্রয়ের হচ্ছে সুনাম 50,000, তাহলে 1 বছরের অ্যাভারেজ প্রফিট কত? 25,000। দেখো অ্যাভারেজ প্রফিট যদি 25 হয় তাহলে তোমার 3 বছরে 75,000 হবে। তাহলে প্রথম আর দ্বিতীয় হচ্ছে 32 আর 28, তাহলে 3 নম্বর বছর কত হবে? 75 থেকে 32 আর 28 বিয়োগ করে দাও, 15,000 টাকা তৃতীয় বছরের লাভ, কারণ 3টে যোগ করে তোমার 75,000 হওয়া উচিত। ঠিক আছে, 191 গড় লাভ 80,000, হার 10%, 4 বছরের অতি মুনাফা সুনামের 1 লাখ টাকা হলে নিযুক্ত মূলধন কত? তাহলে অতি মুনাফা কত তোমার? 1 লাখকে 4 দিয়ে ভাগ করে দাও, 25,000। স্বাভাবিক মুনাফা কী করে বার করবে? স্বাভাবিক মুনাফা তোমার 10% দিয়েছে। আচ্ছা, এখানে কী চেয়েছে? নিযুক্ত মূলধন বার করো। তাহলে গড় লাভ তোমার 80,000 আছে, তুমি এখানে পেয়ে গেলে 25,000, তাহলে 80,000 থেকে 25,000 বাদ দিয়ে দাও, তাহলে স্বাভাবিক মুনাফা তুমি পেয়ে গেলে 55,000 টাকা। এবার 55,000 টাকা তুমি
10% আছে, তাহলে 100/10 করো। 100/10 করলে তুমি কী পাবে? স্বাভাবিক মুনাফার ক্যাপিটাল ভ্যালু পেয়ে যাবে। তাহলে 5,50,000 টাকা হচ্ছে তোমার ক্যাপিটাল। 192 বিবৃতি, অংশীদারি সম্পর্কের সংজ্ঞা আর কারণ, চুক্তিতে প্রবেশকারীদের পৃথকভাবে অংশীদার বলা হয়। তাহলে অংশীদারির সংজ্ঞা কি বলছে? যে চুক্তিতে প্রবেশকারীদের পৃথকভাবে অংশীদার বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে উভয় সত্য, কারণ অংশীদারি একটা সম্পর্কের সংজ্ঞা, আর এখানে বিভিন্ন অংশীদারদের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। ঠিক আছে, বিবৃতি, অংশীদারি হিসাবরক্ষণ প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে করা হয়। হ্যাঁ, কারণ অংশীদারি কারবার হোক, এক মালিকানা কারবার হোক, সবারই আমরা হিসাব প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে করি। আর হিসাবের দৃষ্টিতে একটি পৃথক সত্তা আছে। তাহলে উভয় সত্য সঠিক ব্যাখ্যা, অপশান এ। 194 সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, কারণ 1932 আইনে সর্বনিম্ন সর্বোচ্চ উভয় নির্ধারিত। তাহলে অংশীদারি কারবারের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যাটা ঠিক দেওয়া রয়েছে, কিন্তু বিবৃতিটা ভুল। কেন? অংশীদারি আইনে সর্বোচ্চ সর্বনিম্ন সদস্য সংখ্যা দেওয়া নয়, সেটা কোম্পানি আইনে দেওয়া রয়েছে। ঠিক আছে। 195 অংশীদার প্রিন্সিপাল কিন্তু এজেন্ট নয়, ভুল কথা, প্রথমেই ভুল। সংজ্ঞা অনুযায়ী একজন বা সকলে পরিচালনা করতে পারে, এটা তো ঠিক। ঠিক আছে, তাহলে প্রথমটা ভুল, তারপরটা মিথ্যা। 196 পরিবর্তনশীল মূলধনিতে সুদ বা বেতন ক্রেডিট বা উত্তোলন ডেবিট হয়। পরিবর্তনশীল মূলধনের সুদ বা বেতন ক্রেডিট ও উত্তোলন ডেবিট হয়। আচ্ছা ঠিক, কারণ উত্তোলন তোমার ডেবিট হয় সর্বদা, আর সুদ তোমার বা বেতন এগুলো ক্রেডিট হয়। ঠিক আছে, আর কারণ চলতি হিসাব খোলা হয় না, এটাও ঠিক। কেন? চলতি হিসাব মূলধন যখন পরিবর্তন হয়, কেন চলতি হিসাব খোলার দরকার আছে? সবগুলোই ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে দেবো, আর উত্তোলনকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে দেবো, আর সুদ বেতনগুলোকে ক্রেডিট দিকে দেবো, উভয়ই সত্য। 197 ক্ষতি হলেও ঋণের ওপর সুদ হয়, ঠিক। কারণ ঋণের সুদ, ঠিক আছে, লাভের বিপরীতে দায় বা চার্জ এগেন্স্ট প্রফিট, ঠিক। কারণ এটাকে মুনাফা থেকে ছাড় বলা হয়, প্রফিট হোক বা না হোক ঋণের ওপর সুদ দিতে হবে, উভয় সত্য। 198 বিবৃতি, অংশীদারদের প্রদেয় ভাড়া প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে দেওয়া যায়, কারণ ভাড়া হচ্ছে লাভের বিপরীত, ভুল। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে, ঠিক আছে, তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে অংশীদারদের ভাড়া দেওয়া যায় না। ঠিক আছে, আর অংশীদারদের ভাড়া লাভের বিপরীতে দেয়, এটা ঠিক। অংশীদারদের ভাড়া প্রফিট হোক বা না হোক দিতে হবে, সেই কারণে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেওয়া হয়। তাহলে বিবৃতিটা মিথ্যা, কারণটা সত্য। 199 ঋণ দিলে সর্বদা 6% সুদ পাবে, কারণ চুক্তি না থাকলে 6% সুদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ঋণ দিলে সর্বদা 6% সুদ পাবে এমন কিন্তু কথা নয়, কারণ চুক্তিপত্র থাকলে অন্যও পেতে পারে। তাহলে বিবৃতিটা মিথ্যা, কিন্তু কারণটা সত্য, যে চুক্তিপত্র না থাকলে 6% পাবে, আর চুক্তিপত্র থাকলে 8, 9, 10ও পেতে পারে। 200 চুক্তিহীন 5 লক্ষ টাকার ঋণের সুদ 30,000 টাকা দাবি, কারণ দলিলহীন অবস্থায় 6% সুদ প্রাপ্য, দুটোই সত্য। 5 লাখ টাকা 6% করলে 30,000 টাকাই তোমার হবে। ঠিক আছে, তাহলে 200টা প্রশ্ন আমাদের কিন্তু হলো। আর কিছু প্রশ্ন আছে, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো, আশা করি তাদের প্রিপারেশান খুবই ভালো হচ্ছে, এবং তারা পরীক্ষার জন্য, আমার মনে হয় যারা 200টা প্রশ্নেতে চলে এসেছো, তারা পরীক্ষার জন্য একেবারেই সিরিয়াস স্টুডেন্ট। ঠিক আছে, অথবা এমনও হতে পারে যে তোমরা একেবারে শেষ মুহূর্তে এই ভিডিওগুলো দেখছো শুধু সাজেস্টিভভাবে পড়ার জন্য। ঠিক আছে, তবে যারাই পড়ো না কেন সকলের ক্ষেত্রেই কাজে লাগবে। যারা প্রথম থেকে পড়ছো এখনও ভালোভাবে পড়ছো, এবং যারা লাস্টে সাজেশন ভিত্তিকভাবে পড়ছো, তাদেরও কিন্তু খুব হেল্পফুল কিন্তু এই আজকের ক্লাসটি। 201 দলিল থাকলে বেতন দেওয়া হয়, কারণ বেতন লাভের বিপরীতে দেয়। দলিল থাকলে বেতন দেওয়া হয়, এটা ঠিক, কিন্তু বেতন হচ্ছে লাভের বিপরীতে বা চার্জ এগেন্স্ট প্রফিট নয়, এটা মিথ্যা কথা। 202 স্তম্ভ মেলাও, কি দেওয়া রয়েছে তোমার? হচ্ছে ভাড়া প্রদান, 2-এ দেওয়া রয়েছে মূলধনের ওপর সুদ, আর 3-এ দেওয়া রয়েছে বিভাজ্য লাভ। ঠিক আছে, আচ্ছা এখানে তোমার স্তম্ভ মেলাগুলো একটু কারেকশন করতে হবে, কারণ এখানে তোমার একটা স্তম্ভ দেওয়া রয়েছে এবং দ্বিতীয় স্তম্ভ কিন্তু তোমার দেয়া নেই। ঠিক আছে, সেই কারণে তোমাদের কিন্তু একটু এই স্তম্ভ মেলানো প্রশ্নগুলো অসুবিধা হবে। আমি দেখছি এই স্তম্ভ মেলানো প্রশ্নগুলো কিন্তু তোমাদের যদি কারেকশন করে দেয়া যায়, এইগুলো আমি কিন্তু তোমাদের স্তম্ভ মেলানোগুলো কারেকশন করে দেবো। আচ্ছা, এরপর আমরা যেটা চলে যাব, ঠিক আছে, সেইটা হচ্ছে তোমাদের 209 থেকে অতিরিক্ত লাভ পদ্ধতিতে সুনামের মূল্যায়নের সঠিক ধাপ আলোচনা করো। দেখো, প্রথম হচ্ছে তোমার কি গড় মুনাফা নির্ণয় করতে হবে, দ্বিতীয় ধাপ হচ্ছে গড় মূলধন নির্ণয় করতে হবে, তৃতীয় ধাপ স্বাভাবিক মুনাফা, তারপরে অতিরিক্ত লাভ, তারপরে তোমার সুনামের মূল্য নির্ধারণ। এই প্রশ্ন কিন্তু বিবিকুণ্ডু টেস্ট পেপারেও করানো হয়েছে। 210
বাক্য মানে এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। সুনাম হচ্ছে অদৃশ্য সম্পদ, সত্য। এস 26 অনুযায়ী স্ব উৎপন্ন সুনাম রেকর্ড করা হয়, এটা হচ্ছে মিথ্যা। কারণ আমরা কৃত সুনামকে রেকর্ড করি, স্ব উৎপন্ন সুনামকে কিন্তু রেকর্ড করি না। বাক্য 211 গড় মুনাফা পদ্ধতিতে অতি মুনাফা গুণ করা হয়, এটা হচ্ছে মিথ্যা। কেন গড় মুনাফা পদ্ধতিতে গড় মুনাফা গুণ করব, অতি মুনাফা কেন করতে যাব? বাক্য 2 ট্রেন্ড থাকলে ভারযুক্ত গড় মুনাফা হয়, উত্তর হচ্ছে সত্য। তাহলে বিবৃতি প্রথমটা হচ্ছে মিথ্যা, তারপরটা সত্য। 212 অতি মুনাফা হলো গড়ের উপর স্বাভাবিকের অতিরিক্ত, ঠিক। আচ্ছা, অতি মুনাফা হচ্ছে গড়ের উপর স্বাভাবিকের অতিরিক্ত, গড়ের উপর স্বাভাবিকের অতিরিক্ত, তার মানে তোমার বলতে চাইছে গড় মুনাফা গড়ের ওপর স্বাভাবিকের অতিরিক্ত, ঠিক আছে। কেন এটা তোমার কথাটা মনে হয় একটু বিপরীত দেওয়া রয়েছে, স্বাভাবিকের থেকে গড় যে অতিরিক্ত হয় সেটা হচ্ছে সুপার প্রফিট, মানে কথাটা ঘুরিয়ে দিয়েছে। আর বাক্য 2 অতি মুনাফা না থাকলে সুনাম ঋণাত্মক হয়, এটা মিথ্যা। কেন অতি মুনাফা না থাকলে আমরা সুপার প্রফিট না থাকলে আমরা অ্যাভারেজ প্রফিট দিয়েও করতে পারি, ঠিক আছে। উভয়ই কিন্তু মিথ্যা। 213 নগদে সুনাম আনলে ত্যাগের অনুপাতে ক্রেডিট করা হয়, সত্য। আর নগদে না আনলে চলতি বা মূলধনে ডেবিট করা হয়, এটাও হচ্ছে সত্য। মানে নতুন অংশীদার যদি সুনাম আনে তাহলে ত্যাগের অনুপাতে বাকিরা পায়, যদিও এটা তোমাদের পরের সেমিস্টারের পড়া, ঠিক আছে। তাও এখানে কিন্তু তোমরা পেয়েছো প্রশ্নটি। 214 বাক্যবান অতি মুনাফা মূলধনীকরণ ও গড় মুনাফা মূলধনীকরণ সমান সুনাম দেয়, ঠিক আছে। বাক্য 2 লুকানো সুনাম গণনা, মানে লুকানো সুনাম মানে গুপ্ত সুনাম কিন্তু এর মধ্যে গণনা হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে তোমার হচ্ছে এখানে কিন্তু বাক্য 1 সত্য হচ্ছে, আর গুপ্ত সুনাম গণনা করা এটা মনে হয় বাক্য 2টা একটু মিস্টেক আছে, বাক্য 1টা কিন্তু তোমার সত্য আছে, বাক্য 2টা সম্পূর্ণ নেই, ঠিক আছে, সম্পূর্ণ টাইপিং নেই। 215 বাক্য 1 নতুন পার্টনারের পুরাতন সুনাম নতুন অনুপাতে বাতিল করা হয়, তাহলে নতুন পার্টনারের পুরাতন সুনাম নতুন অনুপাতে বাতিল করা এটা ভুল। আর বাক্য 2 স্ব উৎপন্ন সুনাম বইয়ে আসে না, এটা ঠিক। কেন সেলফ জেনারেট গুডউইল আমরা বইতে আনি না। 216 অব্যবসায়িক আয় যোগ হয়, অব্যবসায়িক আয়, ঠিক আছে, সুনাম নির্ণয়ের ক্ষেত্রে যোগ হয়, এটা ভুল। অব্যবসায়িক আয় কিন্তু সুনামের ক্ষেত্রে বিয়োগ করতে হয়। আচ্ছা, অস্বাভাবিক ক্ষতি স্বাভাবিক মুনাফার সঙ্গে যোগ করা হয়, এটা কিন্তু সত্য, অস্বাভাবিক ক্ষতিকে যোগ করা হয়, ঠিক আছে। তাহলে বাক্য 1 মিথ্যা, বাক্য 2 সত্য। 217 বাক্য 1 অবসরে বা অবসরকালীন সুনামের অবসরপ্রাপ্তে মূলধনে ক্রেডিট করা হয়, আর বাক্য 2 অবশিষ্টরা মূলধনের অনুপাতে ডেবিট করা হয়, ঠিক আছে। তোমার হচ্ছে বাক্য 1 কিন্তু সত্য এবং বাক্য 2 হচ্ছে তোমার মিথ্যা। 218 সুনাম একটি কাল্পনিক সম্পত্তি, এটা হচ্ছে মিথ্যা। ব্যবসা ছাড়া স্বাধীনভাবে, ঠিক আছে, ব্যবসা ছাড়া স্বাধীনভাবে সুনাম বিক্রি করা যায়, এটাও মিথ্যা। এখানে সুনাম হবে, ঠিক আছে, যে ব্যবসা ছাড়া স্বাধীনভাবে সুনাম বিক্রি করা যায়, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। কারণ ব্যবসা যখন কেনা বেচা হয় তখনই সুনাম কেনা বেচা হয়। 219 বা নিযুক্ত মূলধনের অবাণিজ্যিক বিনিয়োগ থাকে, মিথ্যা। অবাণিজ্যিক বিনিয়োগ নিযুক্ত মূলধনে থাকে না। স্বাভাবিক মুনাফার সূত্র হচ্ছে মূলধন গুণিতক নর্মাল রেট অফ রিটার্ন, সত্য। তাহলে প্রথমেরটা মিথ্যা, তারপরটা সত্য। 220 স্থায়ী মূলধন 2 লাখ টাকা ও 1 লক্ষ টাকা, সুদ 10% হলে এর চলতি হিসাব খাতে কত টাকা ক্রেডিট হবে, ঠিক আছে। তাহলে এখানে এ এবং বি, এই 1 লাখ এবং 2 লাখ টাকা দুটো কিন্তু আলাদা। 2 লাখ টাকা হচ্ছে এ এর অংশ আর 1 লাখ টাকা হচ্ছে বি এর অংশ। এর ক টাকা হবে 2 লক্ষ টাকার 10%, যেটা হচ্ছে তোমার 20,000 টাকা। 221 চুক্তি ছাড়া 1 অক্টোবর 50,000 টাকার ঋণ দিলে 31 মার্চ সুদের পরিমাণ কত হবে? 50,000-এর কত হবে 6%, যেটা তোমার হচ্ছে সময় গণনা করবে 6 মাসের জন্য 1500 টাকা। 222 প্রতি মাসের শুরুতে 2,000 টাকা উত্তোলন, বার্ষিক 6% সুদের হার। তাহলে প্রতি মাসের শুরুতে হলে তোমার 6.5 মাস গণনা করতে হবে। 2,000 টাকা করে তুলে তুমি 24,000 টাকা, 6% 6.5 মাস 780 টাকা হবে তোমার সঠিক উত্তর। 223 কমিশন চার্জের আগে, দেখো এখানে আগে বলেছে, কমিশন চার্জের আগে নিটলাভ হচ্ছে 1,10,000, তাহলে চার্জের পরে কত হবে? চার্জের পরে করলে তোমাকে 10/110 করতে হবে, ঠিক আছে, যেখানে উত্তর হয়ে যাবে তোমার 10,000, অপশান বি। 224 PQR 2:2:1, আর গ্যারান্টি 20,000 টাকা, লাভ 80,000 টাকা। পি এবং কিউ
বহন করলে ঘাটতি কত হবে? তাহলে পি কিউ আর কত টাকা হচ্ছে দেখো, আর এর স্বাভাবিক লাভ কত হচ্ছে প্রথমে দেখো, আর এর স্বাভাবিক লাভ কত হচ্ছে যে 80,000 টাকা ঘাটতি হয়েছে। তাহলে আর কত পাবে? 2 2 4 একে 5, 5 ভাগের 1 ভাগ, তাহলে 16,000 টাকা আর স্বাভাবিকভাবে পাবে। এবার ঘাটতি হচ্ছে কত টাকা? ঘাটতি হচ্ছে তোমার 4,000 টাকা, ঠিক আছে। তাহলে পি এবং কিউ দুজনে 2,000 টাকা করে দিতে হবে, কারণ আরকে তো গ্যারান্টি দিয়েছে যে তুমি ভাই 20,000 টাকা পাবে, কারবারে লাভ হয়েছে 80,000, আর বলবে আমি কেন 16,000 টাকা নেবো, আমাকে তো 20,000 টাকা দেওয়ার কথা, তাহলে বাকি টাকা আমাকে দাও, তাহলে বাকি 4,000 টাকা দুজনে সমান সমানভাবে দেবে, ঠিক আছে। 225 লাভ হয়েছে 40,000, 50,000, 60,000, তাহলে তোমার গড় লাভ কত? 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবে, 50,000। 2 বছরের সুনাম কত হবে? তোমার 50,000কে 2 দিয়ে গুণ করো, 1 লক্ষ টাকা। একেবারে আমরা শেষের দিকে চলে এসেছি, আর হয়তো এই পাতাটাই তোমাদের শেষ পাতা, ঠিক আছে। পুরো তোমাদের অংশীদারি কারবার এবং সুনাম টোটাল করিয়ে দিলাম। এরপরে আমরা কিন্তু কোম্পানির হিসাব নিকাশ অর্থাৎ শেয়ার এবং ডিবেঞ্চার থেকে পিডিএফ নিয়ে আসবো। পর্ষদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন আইকনে ক্লিক করে রেখো। 226 থেকে করাচ্ছি। মূলধন 5 লক্ষ, নর্মাল রেট অফ রিটার্ন 10%, গড় লাভ 80,000, তাহলে সুনাম কত? তাহলে গড় লাভ যদি 80,000 হয়, তাহলে তার তুমি মূলধনিকৃত মূল্য করো 8 লাখ টাকা। তুমি দিয়েছো 5 লাখ টাকা, তাহলে 8 লাখ থেকে 5 লাখ বাদ দিলে তোমার প্রফিট হবে কত বা সুনাম হবে কত? 3 লক্ষ টাকা। 227 প্রতি 3 মাসের শেষে যদি হয়, 4.5 মাস বারবার বলছি, 10,000 টাকা করে তুললে প্রতি 3 মাসে তোমার উঠবে 40,000, তার 12.5% গুণিতক 4.5 মাস, 1800 টাকা তোমার হবে বার্ষিক সুদ। 228 মূলধন তোমার 3 লক্ষ ও 2 লক্ষ, প্রদেয় সুদ হচ্ছে তোমার 6%, মোট লাভ 25,000 হলে এ কত সুদ পাবে? দেখো, তাহলে তোমার হচ্ছে কি মূলধন 3 লক্ষ এবং 2 লক্ষ, আচ্ছা সুদ তুমি দেখো 3 লক্ষের 6% আর 2 লক্ষের 6% করলে তোমার অনেক হয়ে যাচ্ছে, মানে 18,000 আর 12,000 প্রায় তোমার 30,000, কিন্তু কারবারে কি 30,000 টাকা লাভ আছে? 25,000 আছে। তাহলে আমি কি বললাম যে 25,000 টাকা তোমার যদি কারবারে লাভ কম হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ওই অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ করতে, তাহলে 25,000 টাকাটাকে ভাগ করে দাও 3 এর 5, 2 এর 5, তাহলে এ পাবে 15,000 টাকা, ঠিক আছে। 229 গড় লাভ 48,000, মূলধন 3 লাখ, নর্মাল রেট অফ রিটার্ন 12%, 3 বছরের ক্রয়ের সুনাম কত? তাহলে দেখো, তোমার মূলধন হচ্ছে তোমার 3 লাখ, তার 12% নর্মাল রেট করলে কত হচ্ছে? 36,000। প্রতি মুনাফা তোমার কত হচ্ছে? 48,000 টাকা থেকে 36,000 বাদ দাও 12,000, সুনাম হবে 12,000, অর্থাৎ সুপার প্রফিট গুণিতক 3, 36,000 টাকা। 230 উত্তোলন 1 মে 5,000, 30 সেপ্টেম্বর 4,000, 31 ডিসেম্বর 6,000, মোট গুণফল 97,000, ঠিক আছে, 10% সুদ। তাহলে তোমার হচ্ছে এখানে মোট গুণফল ওটা দেওয়া রয়েছে, ঠিক আছে, তাহলে 10% সুদ। তাহলে তোমার হচ্ছে দেখো 5,000 টাকা তোমার সুদ দিতে হবে 11 মাসের জন্য, 6,000 টাকা 6 মাসের জন্য, আর 6,000 টাকা 3 মাসের জন্য, তাহলে 97,000 গুণিত 10% গুণিত 1/12, 808 টাকা তোমাকে সুদ দিতে হবে। আচ্ছা, আর দুটো প্রশ্ন, লাস্ট প্রশ্ন তোমাদের 231, 232, অর্থাৎ পর্ষদ থেকে যে প্রশ্ন দিয়েছে তাতে 232টাই প্রশ্ন আছে, ঠিক আছে। ক্লোজিং ক্যাপিটাল 15,000 প্লাস উত্তোলন 20,000 টাকা মাইনাস লাভ 30,000 টাকা, তাহলে প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধনের সূত্র দেখো, সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস লাভের অংশ সমান হচ্ছে 1,40,000 টাকা তোমার হচ্ছে লাভ। আর 232 লাভ ক্ষতি বন্টনের হিসাব কেন তৈরি করা? শেষ প্রশ্ন, সঠিক প্রশ্ন, সহজ প্রশ্ন, ঠিক আছে, অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি ভাগ করে দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটাই রাখছি, অনেকটা ক্লাস হলো, দীর্ঘ ক্লাস হলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসে আমরা বলছি বারবার নতুন নতুন সাজেশান নিয়ে আসবো, এরপরে আমরা মডেল সেট করবো, আগে সাজেশানটা করে নিই, তবে তো মডেল সেটে কমন পড়বে, ঠিক আছে। তো আজকের জন্য এতটা, ধন্যবাদ।